কে তুমি? এই রাতে আমাদের এখানে কি করছো? পেছনে থেকে আকস্মিক অচেনা গম্ভীর কণ্ঠ শুনে সন্ধ্যা ভড়কে গেল। সে আর পা বাড়াতে পারল না। কে এই বাড়ির ছেলে নাকি? বাবা তো এই জন্যই দিনে বের হতে দেয় না, কিন্তু রাতেও যে এমন হবে কে জানতো। এমন আকস্মিক পুরুষের কণ্ঠস্বর শুনে সে ভেতরে ভয়ে কুঁকড়ে গেল। মাথায় কাপড়টা এক হাতে টেনে ধরে চেয়ারটা ভালোভাবে ঢেকে নিল, আরেক হাতে হারিকেনটা শক্ত করে ধরে রাখলো। যদিও পূর্ণিমার হালকা আলো আছে, কিন্তু তবুও মা জোর করে হারিকেনটা ধরিয়ে দিয়েছে। পূর্ণিমার চাঁদের হালকা আলোতে হ্যারিকেন নিয়ে একটি মেয়েলে অবয়ব, চাদর দিয়ে মুখটা ঢাকা। মহিব দুপা এগিয়ে গেল। এমন নিশ্চুপ নির্বাক ভঙ্গিমা সে সহ্য করতে পারে না। কে তুমি? কি হলো? কথা বলছো না কেন? বিগত কয়েকদিন আগে সে ছুটিতে এসেছে, কিন্তু বাইরে থেকে বাসায় ঢুকতে গিয়েই এই প্রথম অচেনা প্রতিবিম্ব দেখে সে থমকে দাঁড়িয়েছে। সন্ধ্যা আলো আধারে ঠায় দাঁড়িয়ে রইল। সে কি করবে ভেবে পেল না। পালিয়ে যাবে কি? ঘোমটা পরে হেঁটেও হ্যারিকেন নিয়ে মেয়েটা কি অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে, কিন্তু মুহিব সেদিকে পাত্তা দিল না। মেয়েটি পালিয়ে যেতে পা বাড়াতে নিতে মুহিব আরো সামনে এগিয়ে গেল। এই মেয়ে, এদিকে ফিরো। সন্ধ্যা ফিরল না। মুহিব নিজেই সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়ালো। যদিও বা রাত, কিন্তু পূর্ণিমার হালকা আলো আছে, আর মেয়েটির মুখের সামনে থাকা হ্যারিকেনের আলোতেই সবকিছু আরো বেশি স্পষ্ট। মেয়েটা তার গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে বলে চেহারা দেখা যাচ্ছে না। মহিব পর্যবেক্ষণ করলো। এই রূপ গঠনের মেয়ে এর আগে সে এ পাড়ায় তো দেখেছে বলে মনে হচ্ছে না। এই রূপ অচেনা মেয়ে তাদের বাসার উঠানে কি করছে সেটা জানার জন্য তার আরো আগ্রহ বেড়ে গেল। সন্ধ্যা চাদরের আড়ালে তার সামনে আকস্মিক দুটো পা এসে দাঁড়াতে হকচকিয়ে পিছিয়ে গেল। সে কিছু বলতে মুখ খুলতে নিতেই ছোট বোনের ডাকে থেমে গেল। পেছন থেকে কুসুম এসে সন্ধ্যার পিছের চাদরের কোণাটা ধরে টান দিতেই তার মাথা থেকে চাদর আঁচল নিচে পড়ে গেল। চাদর সরাতেই খোলা মাথা বেরিয়ে সেই ফর্সা সুন্দর চেহারাটা হ্যারিকেনের আলোতে জ্বলজ্বল করে উঠল। কৃত্রিম আলোর পাশাপাশি চাঁদের আলোয় ভালোই স্পষ্ট সব। সন্ধ্যা তড়িঘড়ি পেছনে ফিরে আঁচল টেনে মুখ ঢেকে খুব দ্রুতই প্রস্থান করলো। আর মুহিবের সময়টাও ওখানেই আটকে গেল। তার ধ্যান 2 সেকেন্ডের সেই সময়টাতেই আটকে গিয়েছে। এতটা উজ্জ্বল মুখশ্রী! সে ধ্যান থেকে বেরিয়ে কিছু বলার ওঠার পূর্বেই মেয়েটি তার চেয়ে অনেক দূরে চলে গেল। এ যেন পূর্ণিমার আলোতে আরেক পূর্ণিমা। মুহিব কথা বলতে ভুলে গেল। সে যেন এতদিন এমনই একটি মেয়ের অপেক্ষায় ছিল। বাড়ির উঠান পেরিয়ে ঘরের দরজার কাছে যেতেই যে ভয়টা সব সময় পায়, সেটাই হলো সন্ধ্যার। আব্বা চলে এসেছে। বারান্দার খাটে বসে আছে। উঁচু আওয়াজে সন্ধ্যার নাম ধরে বার দুয়েক হাঁক ছাড়ল। সন্ধ্যার ছোট বোন কুসুম তার আপার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। সন্ধ্যা হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে ধীর পায়ে ঘরের কাছাকাছি এগিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যার মা জোহরা ঘর থেকে গ্লাস ভরে পানি নিয়ে স্বামীর সামনে দিল। সন্ধ্যা কই? জোহরা শান্ত স্বরে উত্তর দিল, ঘরে আছে। আমি ডাকতাছি, তবুও আসতেছে না কেন? জোহরা জানতো একটা না একটা খোঁজ বের করবেই, তাই সে চুপচাপ রইল। সন্ধ্যা ধীর পায়ে ঘরের বারান্দার কাছে এগিয়ে গেল। সে কুসুমকে কিছু একটা ইশারা করতেই কুসুম ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসলো। এই সুযোগে সন্ধ্যা দ্রুত পায়ে বাবার পেছন দিয়ে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকতেই সে স্বস্তির শ্বাস ফেলে চুলার কাছে এগিয়ে গেল। ও একটু কাজ করছে, রান্না চড়িয়েছি তাই। তোমাকে মামের এই শুদ্ধ শুদ্ধ বয়ানগুলো আমার লগে কইবে না তো? আর এই মেয়ের আমার অবাধ্য কবে থেকে হইল? ডাকতাছি তাও আসতেছে না। ও চুলার কাছে তাই। আর তুমি তো ওকে সব সময় ঘরবন্দি করে রাখো। তুমিই তো বারান্দায় আসা বারণ করে দিয়েছো। জোহরার কথাগুলো বলতে দেরি, কিন্তু গালে সজোরে একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। জোহরা গালে হাত দিয়ে স্বামীর মুখ পানে চেয়ে দাঁড়িয়ে রইল। হাতে থাকা গ্লাসটা মাটিতে গড়িয়ে পড়ল। পুরুষের শক্তপোক্ত হাত স্বাভাবিকভাবে গালে আঘাত লাগবে, কিন্তু এটা অনেক রাগ থেকে দিয়েছে বিধায় ব্যথা একটু বেশি অনুভব হচ্ছে। সে চোখ মুখ খিচে ব্যথা সংবরণ করার চেষ্টা করলো। ব্যর্থ হতে গিয়েও তিনি সামনে নিলেন।
তার শক্ত থাকা লাগবে। বাবার এমন কার্যকলাপ দেখে কুসুম দ্রুত দৌড়ে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। মাটিতে স্টিলের গ্লাসটা পড়ে দীর্ঘক্ষণ ধরে ঝনঝন শব্দ তুলেছে। জোহরা সেদিকে তাকালো। তোমার মাইয়া তোমার এইসব দেখাই তো বেয়াদব হইব, আর আমার মাইয়া আমি জানবো তাকে কিভাবে রাখতে হইব। জোয়ান মাইয়া কখন তো যায় না। জোহরা আর চুপ থাকতে পারল না। সেও সামান তালে বলে উঠল, কেন, তোমার ঘটনার পুনরাবৃত্তি হবে বলে ধারণা করছো নাকি? চিন্তা করো না, যুগ পাল্টিয়েছে। সবাই তোমার মতন একটা মেয়েকে জোর করে বিয়ে করবে না। অনিস মিয়া তেড়ে এলো। জোহরা ভয় পেল না। তিনি জানেন সে মারবে না, কারণ আর যাই হোক না কেন আনিস তাকে ভালোবাসে, এটাই সত্যি। কিন্তু সেদিক দিয়ে জোহরার পক্ষ থেকে কোনো ভালোবাসা ছিল না। এমন না যে এত বছরও তার সংসারের প্রতি মায়া আসেনি, তার মায়া আছে, কিন্তু তার ঘটনার পুনরাবৃত্তি ভয় তার স্বামীকে পেতে দেখে আরও রাগ ওঠে। সবাই কি তার মতো নাকি যে তার স্থান ভুলে যাবে? তার জন্য পরিবারের সাথে যোগাযোগটাও পর্যন্ত নেই। বিয়ের এত বছর পরেও তাকে এভাবে চোখে চোখে রাখে, এতটা ভাবতেই জোহরা তাচ্ছিল্য হাসল। তার স্বামী মনে করে এত বছর পরেও জোহরা তার পছন্দের মানুষের সাথে ভেগে যাবে, এটাই তার মনের ভয়। জোহরা হাসল। যে ঘটনা নিজে করেছে আর তার ফল ভোগ করেছে তার মা আর মেয়ে। আনিস মিয়া মারতে তেড়ে গিয়েও পিছিয়ে আসলো। এই মেয়েটিকে সে অসম্ভব ভালোবাসে, কিন্তু কেন জানি দেখাতে বা প্রকাশ করতে পারে না। সেই জন্যই হয়তো এখনো তার ভয় যে মেয়েটি বোধহয় শুধুমাত্র তার ভয়েই এখানে সংসার করছে। হয়তো এখনো তাকে ভালোবাসতে পারেনি। জোর করে কি আর ভালোবাসা হয়? তার বউ আর মেয়ে অসম্ভব সুন্দরী। সে নিজের কর্মকাণ্ডের জন্যই এই দুইটা মানুষকে সব সময় বাধার উপরে রাখে, কারণ তার ধারণা যদি মেয়েটার পরবর্তী জীবনও তার মায়ের মতো হয়, তার মাকে যেভাবে সে তুলে এনেছিল, মেয়েটিকেও যদি সেই রকম কেউ করে, বাবা হয়ে তো এটা তো সে মেনে নিতে পারবে না। তাই তো এত ধমকের মধ্যে রেখেও মেয়েটিকে ভয়ের মধ্যে রাখে। নয়তো তারও তো ইচ্ছা করে ফুলের মতো মেয়েটিকে কাছে টেনে আগলে নিতে, অথচ তার এই ভেতরের ভালোবাসাটা কেউ উপলব্ধি করতে পারে না। জোহরা সামনের দুয়ারের উপর থেকে পাটের বস্তা এনে পানি পড়ার স্থানটাতে বিছিয়ে দিল। মাটি হওয়াতে পানিগুলো শুষে নিলে সেই স্থানটা ভেজা ভেজা হয়ে কালচে রঙের হয়ে যায়। এই জিনিসটা তার বড্ড অপছন্দ, তাই তো তাড়াতাড়ি বস্তা এনে দিয়েছে। কিন্তু এরই মধ্যে পানি অনেকটা শুষেও গিয়েছে। সে বসে বস্তাটা দিয়ে মেঝেটা একটু মুছে সেই স্থানে আরেকটা শুকনো বস্তা বিছিয়ে দিল। বস্তা বিছিয়ে সে ঘরে ঢুকে গেল। ঠোঁটের পাশে জ্বলছে খুব, ছিঁড়ে টিড়ে গেল নাকি? সন্ধ্যায় রান্নাঘরেই ছিল। মা চুলাতে রান্না চড়িয়েছে। সে চুলার কাঠটা ভালো মতো ঠেলে দিল। গ্লাস পড়ার আওয়াজটা সে শুনেছে, কিন্তু যায়নি। সে জানে তার বাবা ঠিকই আবার মাকে আগলে নিবে, কিন্তু সে গেলে হয়তো রেগে যাবে, আবার সেই রাগ তার মায়ের উপরেই ফেলবে। তাই সে উঠে মায়ের কাছে গেল না। সে বুঝতে পারে না তার বাবার চক্ষুশূল কেন সে, এই প্রশ্নের উত্তর তার জানা নেই। রাতে খেয়ে দিয়ে শুতেই কুসুম বোনকে জড়িয়ে নিল। সন্ধ্যা আলো আধারের মাঝে এক নজর বোনের দিকে তাকিয়ে জড়িয়ে ধরা হাতটার উপরে হাত রাখলো। হ্যারিকেনের আলো নিভু নিভু করছে, হয়তো জ্বালানি ফুরিয়ে আসছে। আপা, ঘুম আসছে না। সন্ধ্যা বোনের দিকে পাশ ফিরে বোনকে আগলে নিল। কুসুমের মাথায় চুলে হাত বুলাতে বুলাতে বলল, এবার ঘুম আসবে, ঘুমিয়ে পড়। আপা, একটা গল্প বলো না। কিসের? জিজ্ঞাসা করতেই কুসুমের মন নেচে উঠল। তার মানে আপা আজ গল্প শোনাবে? তোমার যেটা ভালো লাগে। আমার তো রূপকথা পছন্দ। তাহলে সেটাই বলো। বলেই কুসুম ফিরল বোনের দিকে। সন্ধ্যা রূপকথার সাগরে হারিয়ে গেল। তারও ইচ্ছা করে রূপকথার রাজকন্যাদের মতো করে মুক্ত পাখির মতো বিচরণ করতে। তারপর একটা সময় কোনো এক রাজপুত্র এসে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়ে যাবে। সন্ধ্যা হাসলো। এসব কি ভাবছে সে? রূপকথার জীবন কি কোনোদিনও ও মানুষ পায়? বেশ কিছু সময় পরে সে গল্প শেষ করে পাশ ফিরতে গিয়েই খেয়াল করলো কুসুম তাকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা হেসে বোনকে আরও আগলে নিল। পাশ ফিরে হ্যারিকেন বন্ধ করতে নিতেই অনুধাবন করলো তাদের বাড়ির পেছনে কেউ হয়তো হাঁটছে। সন্ধ্যার মনে মনে আওড়ালো,
এত রাতে পেছনে মানুষ? সে পাত্তা দিল না। বাড়ির আশেপাশে ইদানিং মানুষের আনাগোনা বেড়েছে। কি জানি, হয়তো শীতের রাত, তাই চোরের উপদ্রব বেড়েছে। সন্ধ্যা কুসুমকে ডিঙিয়ে হ্যারিকেন নিভিয়ে বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। চারিদিক থেকে নীরব রাতের ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। তার ইচ্ছে করলো এক দৌড়ে বাইরে গিয়ে এই নিশ্চুপ পরিবেশটা উপলব্ধি করতে। তার মাঝে মাঝে ইচ্ছে হয় মুক্ত পাখির মতো অন্যদের মতো করে বাইরে বিচরণ করতে, কিন্তু বাবার কড়া নিষেধ। সে পেরে ওঠে না। মাঝে মাঝে বোনের উছিলায় বের হওয়া হয়। এই তো যেমন আজকে রাতেও সে বের হয়েছে। কুসুমের জন্য সে নিজেও একটু খোলা বাতাস গায়ে লাগাতে পেরেছে। হোক না রাত, তবুও তো সুন্দর অনুভূতি তো পেল। এসব ভাবতেই সেই কণ্ঠস্বরটা কথা মনে পড়ে গেল। এই প্রথম কোনো পুরুষের কাছাকাছি অবস্থান করেছিল সে। মুহিব নড়ে চড়ে বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আজ তার সাথে আড়ি করেছে। বারবার চোখ বন্ধ করতে নিতেই চোখের সামনে ভেসে উঠেছে সেই হ্যারিকেনের হলদে আলোয় জলজল করা চেহারাটা। মুহিব শোয়া থেকে উঠে বসলো। সে উঠে মাথা চেপে ধরল। না, চোখের সামনে থেকে যেন সেই চেহারাটা সরছেই না। আরও একবার মেয়েটিকে দেখতে পেল শাস্তি দেওয়ার দরকার, যে তার ঘুম হারাম করার জন্য। মুহিব হাসলো। আচ্ছা, তখন মেয়েটা জবাবে কি দেবে? মুহিব নিজের উপরেই হাসলো। সে কি বাচ্চা হয়ে গেল নাকি? সে খাট ছেড়ে উঠে দরজা খুলে বেরিয়ে এলো। তার ঘরটা মূলত সে নিয়েছে ছাদে। বাইরে থেকে আসলেই সে এই ঘরটায় থাকে। এতে মায়ের অনেক রাগ, কিন্তু মুহিবের এটাই পছন্দ। এত বড় ছাদে একাংশ জুড়ে শুধুমাত্র তার এই ঘরটাই আছে, আর বাকি ছাদ খালি পড়ে থাকে। মুহিব দরজা খুলে খোলা ছাদের একদম কর্নারে গিয়ে দাঁড়ালো। আর চাঁদ যেন তার কিরণ উপছে দিয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে পূর্ণিমার আলোয় ছড়াছড়ি। বোঝাই যাচ্ছে রাত বেশ গভীর, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। আর গ্রামের তো মানুষ এমনিতেই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। চারপাশ থেকে জোনাকি দেখা যাচ্ছে। আলো আধারের মাঝে জোনাকিগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর লাগছে। মুহিব আকাশের দিকে তাকালো। দুই একটা ফানুস এখনো চোখে পড়ল। আজ বৌদ্ধ পূর্ণিমা, তাই সন্ধ্যা থেকে আকাশটা আলাদা সৌন্দর্যে ভরপুর ছিল। মুহিব ছাদের একদম শেষাংশে গিয়ে দাঁড়ালো। পরিবেশটা কুয়াশা তার চাদরে মুড়িয়ে দিয়েছে। চারিদিকে দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে পরিবেশ। মুহিব ট্রাউজারের পকেটে হাত পুরে সামনের দিকে দৃষ্টি দিল। তার ঠান্ডা অনুভব হলো, কিন্তু রুমে যেতে ইচ্ছা করলো না। চারপাশে নজর দিল। যেদিকেই তাকাচ্ছে ওই মেয়েটির চেহারাটা ভাসছে। মুহিব হাসলো। সে কি প্রেমে টেমে পড়লো নাকি? আশ্চর্য, তার মতো একটা ছেলে এই গ্রামেরই মেয়ের প্রেমে পড়েছে। তার সেই এতদিনের কাঙ্ক্ষিত মানুষটি যে তার পাশেই লুকিয়ে আছে, সে সেটা উপলব্ধিই করতে পারেনি। মুহিব হাসলো। আকাশের অর্ধ চাঁদের দিকে দৃষ্টি দিয়ে বুলি আওড়ালো। মেয়ে, তোমাকে তো আমার করে নিবই। শাস্তির জন্য তৈরি থেকো। মুহিবের মুখে লেপ্টে আছে মুচকে হাসি। আস্তে আস্তে সকাল ফুটতে শুরু করেছে। সন্ধ্যার ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে। চারিদিক থেকে সকালের মিষ্টি ধ্বনি আজান ভেসে আসছে। সে উঠে বসলো। কুসুমের দিকে দৃষ্টি দিতেই হাসি পেল। তার এক হাত জড়িয়ে ধরে গপটি মেরে বিড়াল ছানার মতো আদরে ভঙ্গিমায় ঘুমিয়ে আছে সে। সন্ধ্যা এগিয়ে গিয়ে বোনের মাথায় পরব আদরে হাত বুলিয়ে দিয়ে বার দুয়েক ডাকলো, কিন্তু কুসুম নড়ে চড়ে বিরক্তিসূচক শব্দ তুলে পাশ ফিরে গেল। সন্ধ্যা হাসলো। সে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। এরপরই উঠে গিয়ে হারিকেনটা ধরালো। যদিও বা সকালের আজান পড়েছে, কিন্তু এখনো অন্ধকারটা ভাবটা আছে বিধায় এটা জ্বালানো। সে হ্যারিকেন ধরিয়ে ঘরের দরজা খুলে উঠানোর কলপারে এগিয়ে গেল। সে জানে আব্বা দেখলে বকা দিবে, কিন্তু সকালের এই স্নিগ্ধ মোহময়ী বাতাসটা সে অনুভব করতে চায়। তাই তো ঘরে বারান্দার বালতি ভর্তি পানি থাকা সত্ত্বেও কিছুটা দূরের ওই কলপারে আসে। যদিও বা পুরো গ্রাম এই সময় নিশ্চুপ থাকে বিধায় সন্ধ্যা এই জায়গাতে এই সময় আসে, নয়তো আসতো না। সন্ধ্যা এগিয়ে এসে হাতে থাকা হ্যারিকেনটা রাখলো। এরপর কল থেকে সতেজ ঠান্ডা পানি দিয়ে অজু করে নিল। চারিদিক থেকে তখনও অনেক মসজিদ থেকে আজানের শব্দ কানে আসছে। সে অজু করে ঘরে ফিরেই নামাজ আদায় করে নিল। এরপর আবারও সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো।
এই কলপাড়ের পাশে আর কোনো বাড়ি নেই। এর পাশে কতগুলো গাছ সারি সারি দিয়ে আছে। এরপরেই বিলের শুরু। দেখতে মনে হয় প্রকৃতি যেন গাছ দিয়ে সীমানা দিয়ে দিয়েছে। মানে তাদের এই বাড়িটাই গ্রামের শেষ প্রান্তে। ভোরের এই স্নিগ্ধ আলো আধারে সবুজ বিলগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগে। অধীরে ওই বিলের মাঝ দিয়ে একটা সরু রাস্তা চলে যায়। সেই রাস্তা দিয়ে ভোর ফুটতেই মাঠের মানুষগুলো কাঁধে লাঙল যার যার প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যায়। সন্ধ্যা এইসব দেখতে ভালোই লাগে। মুহিবের চোখের সামনে চারিদিকে আলোকিত হতে লাগলো। শহরে এমন অনেকবার পড়তে পড়তে বা বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে চোখের সামনে দিন হয়ে গিয়েছে, কিন্তু আজকের মতো সুখ অনুভব আর কোনো দিনও হয়নি। মুহিব লম্বা শ্বাস ফেলে জ্যাকেট নিয়ে নেমে পড়ল। এরপরেই ঘরের দরজা খুলে বেরিয়ে গেল। আজ সে নিজের গ্রাম দেখবে। ছোট থেকেই শহরে পড়াশোনার জন্য থাকা বলে কোনো সময় এইভাবে নিজের গ্রামের সৌন্দর্য দেখা হয়নি। মুহিব বিলের মাঝে সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। চারিদিকে সবুজ, কুয়াশার চাদর মুড়ে রেখেছে পুরো গ্রামটা। সে চারিদিকে তাকালো। আজ মনে হচ্ছে তার গ্রামের চেয়ে সুন্দর আর কোনো জায়গায় নেই। সন্ধ্যা বিলের পাশে চাদর ভালো মতো গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রইল। হালকা শীত অনুভূতি হচ্ছে, কিন্তু তার ঘরে যেতে ইচ্ছেই করছে না। কেননা এখন ঘরে গেলেই সারা দিনের জন্য আর বেরোনো যাবে না। তাই সন্ধ্যা এই মুহূর্তটা বাদ দিতে চায় না। শীতের সকাল তার ভারী প্রিয়। সে খালি পায়ে বিলের ধারে নেমে গেল। নেমে খালি পায়ে ঘাসের উপরে পাগুলো নাড়াচাড়া করতে লাগলো। ঘাসের উপরে জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র শিশির কণাগুলো পায়ে লাগলে বেশ লাগে। তার খুশি খুশি অনুভূতি হয়। মুহিব আশেপাশে গ্রামের সৌন্দর্যে আটকে গিয়েছে। চোখ ফেরাতেই দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মুখটি চাদর মুড়িয়ে দাঁড়িয়ে আছে। এ যেন প্রকৃতির মাঝে আর এক সৌন্দর্য। মুহিব উৎফুল্ল হয়ে উঠল। আজকে সকালটি এত সুন্দর। মুহিবের খুশি যেন উপচে পড়ছে। সে এগিয়ে যেতে নিলেই মেয়েটি খেয়াল করলো, হুড়মুড়িয়ে মাথাটা চাদর দিয়ে ঢেকে ফেললো। এরপর তড়িঘড়ি করে বিস্তীর্ণ উঠোনটা ডিঙিয়ে দোচালা ঘরটাতে ঢুকে গেল। মুহিব অদূরে থাকতে টেক্কা দিয়ে উঠতে পারল না, কিন্তু খুশি হলো। যাক, মেয়েটির ঘর তো তাদেরই পাশে। সে আর এগিয়ে গেল না। অদূর থেকেই ঘরের দরজার দিকে তাকিয়ে বুলি আওড়ালো। পেয়ে গিয়েছি, এইবার তো আর ছাড়বো না। মুহিব যেখানে দাঁড়িয়েছে সেখানের দূর থেকে দোচালা ঘরটি একদম চুনোপুটির মতো মনে হচ্ছে। সে হাসলো, পেল তো সান্নিধ্য। সন্ধ্যা দ্রুত ঘরে ঢুকেই স্বস্তির শ্বাস ফেলল। আজ তো সব ভুলে একদম বিলের কাছেই নেমে পড়েছিল। বাবা দেখলে বোধহয় একেবারের জন্যই বন্দি হয়ে যেত। সে দক্ষিণের জানালা দিয়ে উকি মেরে দেখতেই আটকে উঠল। ছেলেটি দাঁড়িয়ে আছে, কিন্তু কেন? ছেলেটিকে দেখেই বোঝা যায় শহুরে আর বড় ঘরের। তা ভাবতেই মনে পড়ল, চেয়ারম্যানের ঘরের উঠোনে তো দেখেছিল কাল। তাহলে কি সে চেয়ারম্যানের কেউ? কিন্তু এত ঠান্ডা শীতের মাঝে উনি এভাবে দাঁড়িয়ে থাকেন কেন? সন্ধ্যা খারাপ লাগলো। এত বড় ঘরের হয়ে এত শীতের মাঝে উনি এইভাবে বিলের ধারে দাঁড়িয়ে থাকেন। সন্ধ্যার মনে খারাপ লাগা কাজ করলেও একদিকে কেন জানি ভালোই লাগে। মুহিবের এমন কর্মকাণ্ডের সূত্র কিছুটা আন্দাজ করতে পেরে সন্ধ্যার কিশোরী মনে ব্যাপকভাবে আনন্দের দোলা লাগলো। এভাবে বেশ কয়েকদিন কেটে গিয়েছে। মুহিব এখন প্রতিদিন নিয়ম করে ভোরে বিলের ধারে দাঁড়িয়ে থাকে। মুহিবের মা বেজায় রাগ করেন। তিনি বারবার বলেন ঠান্ডার ভেতরে এভাবে প্রকৃতি দেখতে না যেতে, কিন্তু মুহিব মানে না। এটা এখন তার রুটিন হয়েই দাঁড়িয়েছে। প্রতিদিনকার মতোই মুহিব আজ আর বিলের ধারে দাঁড়ায়নি। মেয়েটা ইদানিং বের হয় না তেমন। মুহিব বুঝতে পারে না মেয়েটার বের না হওয়ার কারণ কি। সে নিজে? মুহিব কিছু একটা ভেবে আজ একটু আড়ালের জায়গায় দাঁড়িয়েছে। মুহিবের ধারণা অনুযায়ী সন্ধ্যা আজ উঠানে এসেছে। সে উঠান পেরিয়ে বিলের ধারে এসে দাঁড়ালো। একটু উকি দিয়ে দেখলো, না, আজ আসেনি। সন্ধ্যার মন খারাপ হলো, কিন্তু তার তো খুশি হওয়ার কথা। মুহিব ধান ক্ষেতের মাঝখানে থেকে বেরিয়ে আগের জায়গা হিসেবে সরু রাস্তাটিতে উঠে এলো। তা দেখেই সন্ধ্যা আটকে উঠল। সন্ধ্যার এমন ধরা পড়ার মুখভঙ্গিমা দেখে মুহিব হাসলো। আজ মেয়েটি ফুল হাতা জামার সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে আছে। কে জানে এই ওড়নার আড়ালে এত সুন্দর একটি চেহারা লুকিয়ে। কিন্তু সেই সৌভাগ্যবান যে কেউ হতে পারে না, তা হয়েছে মুহিব। সে খুশি হলো। যাক, তার অর্ধাঙ্গিনীকে আর কেউ দেখেনি।
সন্ধ্যা ধরা পড়ে দ্রুত গতিতে উঠান ডিঙিয়ে ঘরে ঢুকে গেল। তা দেখে মুহিব হেসে দিল। আনিস মিয়া আজ শহরে কাজে যাবে। তিনি মূলত মালামালের জন্যই চান। কয়েকদিন ওখানে অবস্থান করেন। বাবা গেলে সন্ধ্যার নিজেকে মুক্ত পাখির মতো স্বাধীন মনে হয়। সন্ধ্যার মা জোহরা স্বামীকে বিদায় দিয়ে দরজার কাছে আসতেই আনিস মিয়া তাকালো। তিনি তার স্ত্রী জোহরাকে বিলের ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইঙ্গিত দিল। এই পোলাটারে দেখতাছো? জোহরা স্বামীর ইঙ্গিত অনুসারে তাকিয়ে সম্মতি দিল। পোলাটা কয়েকদিন ধইরা এই জায়গায় এই সময়ে এই ভোরে শীতের ভেতর দাঁড়ায় থাকে। থাকতে পারে, দেখতে তো মনে হচ্ছে শহরে, হয়তো প্রাকৃতিক দেখে। স্ত্রীর জবাবে আনিস মিয়ার অসন্তুষ্ট প্রকাশ করে বলল, সব সময় তেরা তেরা জবাব দিবা না তো, তুমি চিনবার পারছো না? জোহরা ভালোভাবে তাকানোর চেষ্টা করলো। হ্যাঁ, সে আগে অনেকবার দেখেছে, কিন্তু তার স্বামী কি বলতে চাচ্ছে সেটা ঠিক ধরতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। এটা তো চেয়ারম্যানের পোলা, শহরে লেখাপড়া করে, তাই এখানেই থাকে। মতিগতি ভালা ঠেকছে না। তুমি সন্ধ্যাকে দেখা রাখবা জোহরা। ঠিক আছে, আপনি যান। সন্ধ্যা দৌড়ে রুম থেকে বেরিয়ে বাবার সামনে এলো। তা দেখে আনিস মিয়া বলে উঠলেন, মাইয়া মানুষের এরকমের দৌড়ঝাঁপ করা ভালো লক্ষণ না। সন্ধ্যা তাকালো। আনিস মিয়া যাওয়ার আগে আরেকটি বার ফিরে কুসুমকে আদর করে দিল। এরপর পরেই বিস্তীর্ণ উঠান ডিঙিয়ে চলে গেল। তা দেখে সন্ধ্যার খারাপ লাগলো, কিন্তু তাতে পাত্তা দিল না। কেউ বের হওয়ার সময় মুখ ভার করে থাকতে নেই। তপ্ত দুপুর, যদিও রোদ অনেকটা বেশি, কিন্তু শীতের রোদগুলো গায়ে মাখলে ভালোই লাগে। হালকা বাতাস বইছে। সন্ধ্যার ইচ্ছে করলেও এই পরিবেশটা সে নিজের দু চোখ ভরে দেখুক। সন্ধ্যা কুসুম থেকে জিজ্ঞাসা করলো কেউ আছে কিনা। কুসুম চারপাশে তাকিয়ে না বলল, কেননা এই দিন দুপুরে গ্রামের সবাই ভাত ঘুম দেয়। সন্ধ্যা মাথার ওড়নার চেহারা থেকে সরিয়ে দিল। চারিদিকে হালকা বাতাস গায়ে লাগতেই এক সুখ সুখ অনুভূতি হচ্ছে ওর। সে চোখ বন্ধ করে বিলের মাঝে দাঁড়িয়ে রইল। হুট করেই কুসুমের ডাকে সে চোখ তুলে বোনের দিকে তাকালো। কুসুম ভয়ার্ত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। আপা, ওই বেয়াদব পোলাটা কোন পোলা? মেয়ে মাইনছেরে খারাপ কথা বলেছে। কুসুম হাতের ইশারা দিয়ে দেখাতেই সন্ধ্যা সেদিকে অনুসরণ করলো। বিলের অদূরে রাস্তার ওখানে দলটা বসে আছে। দলের প্রধান হচ্ছে হারুন। এই লম্পট হারুনের চোখ থেকে গ্রামের সব মহিলারা তাদের মেয়েদের সাবধানে রাখে। তার চোখ শকুনের, একবার চোখে পড়লেই শেষ। সন্ধ্যা তড়িঘড়ি করে ওড়নাটা মাথায় চাপালো। সে কি ভুল কিছু করে ফেলেছে? সে কুসুমের হাত ধরে বিলের সরু আইল দিয়ে এসে রাস্তায় উঠে গেল। রাস্তার ধারেই বটতলায় এই দলটা থাকে সব সময়। লোকেরা লম্পট হারুনি বলে। তাদের দলটা বকাটের দল। সন্ধ্যা দ্রুত পদে বোনকে নিয়ে ওদের ডিঙিয়ে আসতেই স্বস্তির শ্বাস ফেলল। যাক, তাহলে চেহারা দেখেনি। তার বাবা একটু রাগী বলে সবাই তাদের তেমন একটা খারাপ নজরে দেখতে পারে না। এদিক দিয়ে সে বাবাকে কৃতজ্ঞতার চোখেই দেখে। সন্ধ্যা স্বস্তির শ্বাস ফেলে পা বাড়াতে নিতেই কিছু একটা শ্রবণ করে পা থেমে গেল। ঘুমটা হারলে এতটা সুন্দরী হবা তা তো ভাবি নাই কোনোদিন। ভাবছিলাম ছোটটা বাপের মতোই কাইল্লা হবে, কিন্তু এত দেখি হুড়পুরি। এভাবে জীবনের কি বুঝতে পারতেছো? আমার সাথে চলে আসছো, সুখে রাত বনে। হারুন কথাগুলো বলেই বসা থেকে উঠে দাঁড়ালো। সন্ধ্যা আড়াল থেকেও বুঝতে পারলো হারুনের দৃষ্টি লোভনীয়। তার গায়ে জ্বালা ধরে গেল। হারুন হাত দুটো সোজা করে আড়মোড়া ভেঙে সন্ধ্যার পিছনে এসে দাঁড়ালো। সন্ধ্যা দ্রুত পা চালাতে নিতেই হারুন তার দলের বাকিদের ইশারা করে বলল, দেখছোস আনিস মিয়া কি পাল্টাছে? শালা এমন ভাবে চালায় যে এমন সুন্দরী এত বছর চোখেই পড়ে না। চোখের সামনে এমন সুন্দরী থাইকেও আমরা বুঝতে পারিনি। সন্ধ্যার রাগে দুঃখে কান্না পেয়ে গেল। তা দেখে হারুন চেঁচিয়ে হাঁক ছাড়ল, কি সুন্দরী, ভয় পাইতেছ? ভয় নাই, হারুন আছে তোমার লগে। এমন থেকে তুমি শুধু হারুনের। তা বলতেই পাশ থেকে কয়েকজন ছেলে হারুনকে ইঙ্গিত দিতেই হারুন হেসে উঠল। আচ্ছা, এমন সুন্দরী নাকি আমার পোলাপানরাও চায়? তাই তুমি সবার প্রথমে হারুনের, তারপর বাকি সবার। বলে সবাই হো হো করে বিশ্রী ভাবে এসে উঠতেই সন্ধ্যা বোনের হাত ধরে দ্রুত পা চালালো। কুসুম কিছু বলতে যাবে তার আগেই সন্ধ্যা হাত চেপে ধরলো। এইসব লম্পট মানুষের সাথে ফেসে গেলে তো শেষ। আর তার উপরে হারুন চেয়ারম্যানের ভাইপো।
এক কথায় শহুরে বাউন্ডেলের ছেলে গ্রামের নিতান্তই সাধারণ মেয়ের মাঝে আবদ্ধ হয়ে গেল। কথায় আছে না, কিশোরী মনের আবেগে কোনো বাধা মানে না। তাই তো সন্ধ্যা একই পথে হেঁটেছে। হাজার শিকলের মধ্যেও বাধা থেকেও সেও মনের অজ্ঞানে কিশোরী মনটা প্রাধান্য দিয়েছে, যেটা সে চায়নি। তবে হয়তো তাদের এই পথছালা লেখা ছিল, তাই তো না চাইতে দুজন মানবী পার্শ্ব কিছু চিন্তা না করেই নিজেদের মনকে এক অবৈধ বন্ধনে আবদ্ধ করে ফেলল। সন্ধ্যা এপাশ ওপাশ পাশ ফিরল। হ্যারিকেনের হলদে মিটমিটে আলোয় সন্ধ্যার ঠোঁটে হাসি লেগে আছে। মুহিবের কথা ভাবতে ভাবতেই চোখের পলকে মাঝরাত হয়ে গেল। কেন জানি ছেলেটার কথা ভাবতে গেলেই তার মুখে হাসি ফুটে ওঠে। হয়তো কেউ একজন তাকে এতটা প্রাধান্য দেয় সেটা ভেবেই। সন্ধ্যা ঘুমন্ত কুসুমের দিকে একবার তাকালো। কি সুন্দর করে ঘুমিয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সন্ধ্যা হ্যারিকেনটা নিয়ে টেবিলের ধারে বসে পড়ল। টেবিলের সামনাসামনি জানালাটা খুলে দিল। খোলা জানালা দিয়ে ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিম গাছের ফুলের স্নিগ্ধ মোহময়ী ঘ্রাণটা সন্ধ্যার ভারী পছন্দ। আধারে চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। জোনাকিরা রাতের আধারে তাদের হলদে আলোয় অন্ধকারের মাঝে তাদের সৌন্দর্যের কিরণ ছড়াচ্ছে। সন্ধ্যা ব্যাগের কোণে থেকে কুসুমের হাতে দেওয়া চিঠিখানা খুলল। মুহিবের হাতে দেওয়া এটাই তার প্রথম চিঠি। কথায় আছে না, প্রথম যে কোনো কিছুই সুন্দর। সন্ধ্যা হ্যারিকেনের মিটমিটে আলোতে চিঠিখানার উপরে হাত বুলিয়ে দিল। এরপরেই চিঠিখানা খুলে পড়তে আরম্ভ করলো। কি সম্বোধন করব? আমি এখনো তোমার নাম জানি না, কিন্তু সেদিন পূর্ণিমার আলোতে মনে হয়েছে চাঁদের প্রতিচ্ছবি দেখলাম। শহরে ছিলাম বিধায় শখের বশে অনেকবার চিঠি লেখা হয়েছে পরিবার আর বন্ধুদের, কিন্তু আজকেরটা ভিন্ন। কেন জানি শব্দ গোলমাল হয়ে যাচ্ছে। তবুও লিখতে বসলাম। যেটাই লিখছি না কেন মনে হচ্ছে আমি তাল হারিয়ে ফেলছি। প্রিয়, কোনো এক কাল বৈশাখীর বিকালে যখন চারদিকটা নিকষ কালো আধারে ঢেকে যাবে, রাস্তার সবাই খুব তাড়া নিয়ে বাড়ি ছুটবে, তখন তুমি আর আমি পাড়ার সালাম চাচার চায়ের দোকানে খুব আরাম করে বসে চা আনতে বলবো। সালাম চাচার চা খেয়েছো? স্বাদ অনেক। সেই একসাথে চা পান করার মুহূর্তের সঙ্গী কি হবে? যেমনটা করে মুহূর্তেই কালো আকাশের বুক ছিঁড়ে আলোর বিকিরিত হবে, আর তোমার চেহারার মুচকি হাসিটা নিঃশব্দে বলবে আমি আছি। তখন আমিও হেসে চায়ের কাপে চুমুক দিব। বৃষ্টি ভেজা সোদা মাটির ঘ্রাণটা নাকে আসবে। তুমি আমাকে তোমার ওই সুন্দর চোখ দিয়ে আশ্বাস দিবে, যেন তোমার চোখ দুটো বলে উঠবে এভাবেই সঙ্গিনী হয়ে রয়ে যাব। কি পারবে? তোমাকে মুক্ত পাখির মতো রাখবো। কোনোদিন কি সেই সময়টাতে এভাবে স্বাধীনভাবে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ নিয়েছো? যখন পাহাড়ের অলিতে গলিতে সন্ধ্যা নামবে, টুপটাপ শিশিরেরা ঝরে পড়বে পাতার আগায়, ঠিক তখনই কুয়াশার আড়াল ভেদ করে দেখা যাবে দুজন কপতি হাত ধরে হেঁটে আসছে। সেই দুজন কি আমরা হব? আমার সব সুখ তোমার কাছে এনে দিব। তুমি কি আমার ভালো মন্দের সব কিছুর সাথী হবে? পারবে কি সঙ্গিনী হতে? উত্তর পাওনা রইল, নয়তো ভোরবেলায় একটিবার বের হইও। নাম দিলাম না। চিঠিটা পড়তেই সন্ধ্যার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল, যেন তার হাসিটা বলছে হ্যাঁ, এভাবেই বয়ে যাব। সন্ধ্যা চিঠিটা নিয়ে 5 বার পড়েছে, কিন্তু তার মন ভরছে না। আশ্চর্য, প্রতিটা শব্দই তার কাছে এত আপন মনে হচ্ছে কেন? ভোরবেলায় সন্ধ্যা নামাজ পড়ে আজ আবারও অনেকদিন পরে সেই জায়গায় এসে দাঁড়ালো। আধারের মাঝে কুয়াশায় ঘেরা হওয়াতে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবুও সন্ধ্যার এই সময়টা ভালোই লাগে। শীত শীত অনুভূতি হয়। সে চোখ বন্ধ করে ভোরের স্নিগ্ধ হওয়া গায়ে লাগাতেই তার মনে হলো পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে ভয়ে চোখ খুলতেই দেখলো মুহিব দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তাকালো। এই প্রথম লোকটিকে একদম কাছ থেকে দেখেছে, যে লোকটা তাকে এক পলক দেখার জন্য তীব্র শীতের মাঝেও দাঁড়িয়ে থাকে। এতটা গুরুত্ব তাকে কেউ কোনোদিনও দেয়নি, তাই এত মায়া অনুভব হয় তার প্রতি। সন্ধ্যা ওড়না ভালো মতো চেপে সরে আসলো। সরেই আশেপাশে তাকালো। মুহিব হাসলো আর বলল, ভয় নেই, এই সময় কেউ থাকে না, তুমি জানোই। আপনি উত্তর পেয়েছি তাই এসেছি। এই ঠান্ডার ভেতরে এইভাবে এখানে দাঁড়ান কেন?
তোমার দেখা পাওয়ার লোভে, ঠান্ডা লাগে না? তোমাকে দেখার তৃষ্ণাতে সব কিছু সয়ে যায়। মুহিবের শান্ত স্বরে বলা কথাটা সন্ধ্যার কি যেন খুঁজে পেল। এতটা গুরুত্ব সে? সন্ধ্যার জবাবে কিছু বলল না। মুহিব তাকালো। জানো, তুমি পূর্ণিমার মতো সুন্দর। গল্পের ডায়লগ বলবেন না। তুমি গল্পের বইও পড়ো? হ্যাঁ, পড়ি। বাহ, এই যুগে আমার গ্রামে এমন একটা মেয়ে আছে, আমি ভাবতেও পারিনি। মুহিবের কণ্ঠে অবাকের রেশ। সন্ধ্যা চুপ রইল। মুহিব অদূরের কুয়াশায় ঘেরা ধান ক্ষেত গুলোর দিকে দৃষ্টি দিল। সন্ধ্যা, তোমাকে আমি ভালোবাসি। আপনার আর আমার স্থান আলাদা। ভালোবাসার মাঝে কোনো ভেদাভেদ নেই। সমাজ তো আছে। সমাজ থাকবেই, সেটা ইতিবাচক বা নেতিবাচক হোক, সমাজ বলবেই। কিন্তু আমি চাই না কোনোটার প্রভাব পড়ুক। ঠিক আছে, তোমার কথাই হবে। অবশ্যই তোমার মতামতকে সম্মান জানাই। ইতিমধ্যেই ভোর ফুটতে শুরু করেছে। চারিদিকে আস্তে আস্তে আলোকিত হচ্ছে। সন্ধ্যা ঘরের দরজার দিকে তাকালো আর বলল, মা ওঠার সময় হয়ে এসেছে। সে চলে যেতে নিলে মুহিব পথ আটকালো আর বলল, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে তোমার কাছে আসব, তোমাকে নিজের সাথে বাঁধিয়ে নিব। সন্ধ্যা পা বাড়ায়। অর্ধেক পথ এসেই হেসে ফিরে তাকায় মুহিবের দিকে। মুহিব নিস্তব্ধতায় ঘেরা রাত উপভোগ করছে। এমন সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে মুহিব ফিরে তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তুই? হ্যাঁ মামা। মুহিব সামনের দিকে তাকিয়ে রইল। হারুন বলল, ইদানিং আমারে আর কোনো খোঁজ নেয় না তুমি, কি ব্যাপার? মুহিব হাসলো। তুই একা একা মুচকি হাসতেছস কেন বলতো? কি মনে হচ্ছে? মুহিব হারুনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল। তার প্রশ্নের ধরন বুঝতে পেরে হারুন চমকালো। মামা প্রেমে পড়ছস তাই না? খেয়াল করতেছিস সব। পর মুহূর্তেই হারুন আবারও বলে উঠল, দেখাবা না? প্রেমে ধরা যায় না, সে যে লজ্জাবতী। তবে হ্যাঁ, পেয়েছি তো অবশ্যই। আবার আসবো, তখন দেখাবো। হারুন খুশি হলো। তার ভাই সমান বন্ধু প্রেমে পড়েছে। মুহিব তাকালো হারুনের দিকে। সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তোকে এমন খুশি লাগছে কেন? হারুন মাথা চুলকালো। তা দেখে মুহিব আর চোখে তাকালো। কি ব্যাপার? এই গ্রামে তো একই মাইয়া আছে, তারা আমারই লাগবো। মুহিব বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো আর বলল, তাহলে বলে দেই। মাইয়া তেজ আছে বউ, যেমন তেজ তেমন সুন্দরী। এ এমন কি মেয়ে? তুই দেখলে তুইও প্রেমে পড়ে যেতিস মামা, এমনই সুন্দর সে। মুহিব হারুনের কথায় হাসলো। সে মনে মনে আওড়ালো, আমি তো শুধু তার মাঝেই আবদ্ধ, আর কারোর প্রতি না। হারুন আবার বলল, শালা বাপটা এমন ভাবে পাল্টাছে বোঝা যায় না, সুন্দরীর লোকে তেজ ভাবটা আয়না দিছে। মুহিব হারুনের দিকে তাকালো। সে স্বাভাবিক কণ্ঠে শুধালো, মেয়ে মানুষের তেজ থাকবে স্বাভাবিক, তাই বলে উল্টাপাল্টা কিছু করবি না। রাজি না হলে নেই, সবার একটা মত থাকে। মুহিবের কথায় হারুন হাসলো। রাজি না হইলে নেই, এটা তো হইব না, রাজি হইতেই হইব, যেই করেই হোক। তুই দেখলে বুঝতি। আমার দেখার সময় নেই, পরের বার আসলেই তোকে চাচাকে বলে বিয়ের ব্যবস্থা করব, তারপরই তুই ঠিক হবি। হিমঝুড়ি আর শিউলির পাতায় জমেছে কত নতুন প্রেমের গল্প। চেয়ে দেখো, ভোরের আকাশে কুয়াশা মিশেছে অল্প স্বল্প। সন্ধ্যা মুহিবের পেছনে এসে দাঁড়িয়েছে। মুহিব বুকে দুহাত গুজে সামনের দিকে দৃষ্টি দিয়ে কবিতা ওড়াচ্ছে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ রইল। সেও সামনে তাকিয়ে মুহিবের উদ্দেশ্যে শুধালো, কি ব্যাপার, মন মরা লাগছে আপনাকে? হয়তো। সন্ধ্যা মুহিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। সে সামনের দিকে তাকিয়ে শুধালো, কারণটা কি জানতে পারি? মুহিব তাকালো সন্ধ্যার দিকে। তাতে সন্ধ্যা আরেকটু সরে দাঁড়ালো। মুহিব তার উদ্দেশ্যে বলল, এই ধরো, তুমি কারণ। সন্ধ্যা ভরকে গিয়ে বলল, মানে আমি আবার কি করলাম? সন্ধ্যার ভরকানো দেখে মুহিব হাসলো আর বলল, ভয় নেই, গুরুতর অপরাধ নয় যে ফাঁসি হবে। সে না হোক, কিন্তু অপরাধী তো অপরাধের কারণটা জানতেই পারে। সব অপরাধ তো আর জেনে শুনে হয় না। মুহিবের কথা সন্ধ্যা বুঝতে না পেরে নিশ্চুপ রইল। তাতে মুহিব হাসলো। সে আচমকা সন্ধ্যার কাছাকাছি এসে দাঁড়াতেই সন্ধ্যা কয়েক পা পিছু সরে গেল। মুহিব এগিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলল, মেয়ে, তোমার তো শাস্তি প্রাপ্য। কেন বলুন তো? আমার ঘুম কেড়ে নিয়েছো তাই। এটা আবার অপরাধ নাকি?
হ্যাঁ, আমার জন্য অপরাধ। আচ্ছা, শাস্তিটা কি? যাবজ্জীবন এবং সশ্রম কারাদণ্ড দিব। জেলার আপনি? হ্যাঁ, সেই দায়িত্ব আমি নিব। মানে? মানে আমার সাথে যাবজ্জীবন কারাদণ্ডে থাকতে। সশ্রম? হ্যাঁ, আমাকে ভালোবাসতে হবে। সন্ধ্যা হাসল। সে অদূরে আধারের মাঝে আকাশে অস্পষ্ট চারটার দিকে দৃষ্টি দিল। সে চোখ সরাতেই দেখতে পেল মুহিব হালকা আলোতেও তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা সরে দাঁড়ালো। এভাবে চেয়ে আছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে। চোখ সরছে না যে? আমার কি দোষ? আকাশের দিকে চেয়ে দেখুন একবার, চাঁদটা কি সুন্দর। চাঁদই তো দেখছি। কি? একটা শুভ্র নিষ্কলুষ চাঁদ। চাঁদ কি আবার নিষ্কলঙ্ক হয় নাকি? হয় হয়, আমার আকাশে যে চাঁদ বিচরণ করে সে একেবারে নিষ্কলঙ্ক, নিষ্পাপ। সন্ধ্যা তাকালো। যদি সেটি অমাবস্যায় হারিয়ে যায়? মুহিব আবারও হাসলো। হারাতে দিলেই তো, তাকে তো আমি গ্রহণ করে আগলে বুকের মধ্যে সযত্নে রেখে দিব। সন্ধ্যার হুট করে ভীষণ রকম সুখ অনুভব হলো। সে সামনে এগিয়ে শিশির ভেজা ঘাসের উপরে আলতো করে পা রাখলো। তাতে সে উৎফুল্ল হয়ে মুহিবকে ডাকলো। মুহিব এগিয়ে গেল। সেও সন্ধ্যাকে অনুকরণ করে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপরে দাঁড়ালো। এক অদ্ভুত শিরশিরে অনুভূতি। সন্ধ্যা এইভাবে দাঁড়িয়ে অদূরে তাকালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঝিঝি পোকার ডাক থামিয়ে দিয়েছে। সে আনমনা হয়ে গেল। সে জানে না এটার পরিণতি কি হবে। সে কি আদৌ এই সুখটা পাবে? সন্ধ্যা আচমকা মুহিবকে প্রশ্ন করে বসলো। আমাকে সত্যিই চান? হ্যাঁ, চাই। এতে সন্দেহ আছে? কেন তুমি চাও না? তবে হালাল ভাবেই সব হোক। সন্ধ্যার কথায় মুহিব আশ্বস্ত ভরা কণ্ঠে উত্তর দিল। তবে তাই হোক। বাড়িতে যাচ্ছি আমি। বলেই সন্ধ্যা পা বাড়ালো। কিন্তু আমার যে শেষ বর্ষের পরীক্ষা বাকি, তারপর না হয় পাঠাবো প্রস্তাব। কিন্তু এতদিন সহ্য করব কিভাবে? আর কোনো পথ নেই। আপনি ততদিনে ভালো মতো পরীক্ষা শেষ করেন। ভালো থাকবেন। বিদায়টা এভাবে দিচ্ছ? আমি আজ রাতে চলে যাব। সন্ধ্যা চলে আসতে নিতেই থমকে দাঁড়ালো। মুহিব আজ চলে যাবে। সে কিভাবে থাকবে? সন্ধ্যা নিজেকে শক্ত করলো। কেন? মুহিব আসার আগে তো সে দিব্যি ভালো ছিল। এখনো সেভাবেই থাকবে। কিন্তু থাকবে কিভাবে? মুহিবের মায়াতে সে যে নিজেকে জড়িয়ে ফেলেছে। তাই তো মুহিবের দিকে আর তাকানোর সাহস পাচ্ছে না। যদি কান্না আটকাতে না পারে, সন্ধ্যা পিছু ফিরে তাকালো। মুহিব তার এদিকে জবাবের আশায় তাকিয়ে আছে। সে সামনে ফিরে জবাব দিল। আপনি ভালোভাবে পরীক্ষা দিয়েন, সহি সালামতে ফিরে আসবেন। অপেক্ষায় থাকবো। মুহিবের মন খারাপ হলো। সন্ধ্যা তাকে এভাবে বিদায় দিচ্ছে। সন্ধ্যার হুট করেই কঠিন হওয়াটা মুহিবকে প্যারা দিল। কি হয়েছে মেয়েটার হুট করে? ঠিক আছে, এই পরীক্ষাটা শেষ হোক, তারপর তোমার আমার মিল আর কেউ আটকাতে পারবে না সন্ধ্যা। প্রমিস করলাম। এসেই তোমার বাড়িতে প্রস্তাব দিয়েই নিজের সাথে বেঁধে নিব। সন্ধ্যা চলে যেতে যেতেই মুহিবকে কথাগুলো শুনে কান্নার মাঝেও মুচকি হাসালো। রাতে রওনা দিবে মুহিব। প্রতিবার এভাবে যাওয়ার সময় তার মন ভালো থাকে না, কেননা বহুদিন পরে আবারও বন্ধুদের দেখবে। কিন্তু এইবার কেন জানি খারাপ লাগা কাজ করছে। সে রুমে গিয়ে জানলা খুলে দিল। জানালার মুখোমুখি টেবিলে খাতা কলম নিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ ভাবনা থেকে লিখে সে দরজা খুলে ছাদের কর্নারে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ চোখে শীতের কুয়াশা ঘেরা নিস্তব্ধ নির্জীব রাত দেখছে সে। আশ্চর্য, ইদানিং সবকিছু তার চোখে এত মনোমুগ্ধকর লাগছে কেন? পর মুহূর্তে বিদায়ের কথা মনে হতেই তার মনটা খারাপ হয়ে গেল। এই কয়েকদিন প্রতিটা দিন সন্ধ্যাকে নিয়ম করে দেখা তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। এখন সেই মেয়েটাকে সে পুরো 2টা মাস চোখের দেখাও দেখতে পারবে না। থাকবে কিভাবে সে? মেয়েটা যে তাকে এক অদৃশ্য মায়াতে জড়িয়ে নিয়েছে। একটু ছুঁয়ে দেখার তৃষ্ণা তাকে এই 2 মাস গুমড়ে গুমড়ে খাবে। সন্ধ্যা তাকে ছাড়া ভালো থাকবে তো? নাকি সন্ধ্যাও তারই মতো অপেক্ষায় দিন কাটাবে? মুহিব অদূরে দৃষ্টি দিয়ে বুলি আওড়ালো। মন খারাপ করো না, আমি পরীক্ষাটা শেষ করেই ফিরে আসব তোমার কাছে। এসেই নিজের সাথে বেঁধে নিব। বিড়বিড় করে কি কইতাছস? মুহিব ফিরে তাকালো। হারুনকে দেখতে পেয়ে আবারও সামনে দৃষ্টি দিল। কইলি না তো। তোর মতো তো খবর নিয়ে ঘুরি না। প্রেমে পড়ার পরে তুমি বদলায় যেতেছো মিয়া। মুহিব ফিরে তাকিয়ে বলল। তুইও নিজেকে বদলে ফেল।
হারুন মাথা দুদিকে হেলিয়ে হাত দুটো সোজা করে আড়মোকা ভেঙে হামি তুলল আর বলল। আমি কি খারাপ নাকি? মুহিব স্বাভাবিক কণ্ঠে বলল। সেটা পুরো এলাকা জানে। তোর ভয়ে পাড়ার মহিলারা মেয়েদের বের হতে দেয় না, সেটা তো বুঝি। চিন্তা করো না, ওই মেয়ারে পাইলে আমি আর কোনো দিকে তাকাবো না। মুহিব কিছু একটা আজ করতে পেরে বলল। তুই যেভাবে বলছিলি সেই অনুযায়ী মেয়েটি ভালো। এত ভালো মেয়ে আর পরিবার তোর কাছে, তাকে দিবেই বা কেন? তুই আমার ভাই বন্ধু, এভাবে কইস না। তো কিভাবে বলবো তোর কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই যে তোরে তাকে দিবে? এজন্য বলি কি, ভালো হয়ে যা। বটতলায় বসে মেয়েদের টিজ করিস না। তাদের একটা স্বাভাবিক জীবন দে ভাই। কোনো একটা কাজ টাজ ধর। সব কিছু সারা জন্য যদি ওই মেয়েটারে পাই। যদি মেয়েটাকে না পাস? হারুন চাইছে আর পাইনি এমন কিছু আছে? আমি তো পামুই, যেভাবেই হোক। মুহিব কিছু একটা আজ করতে পেরে হারুনকে শাসনের সুরে শুধালো। ভুল ক্রমেও মেয়েটির বিপরীতে গিয়ে কিছু করবি না বলে দিলাম। ঠিক আছে। হারুনের জবাব পেয়েও মুহিব বেশ কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। ছেলেটির বিশ্বাস নেই, যদি সে আর কয়েকদিন থেকে যেতে পারতো এখানে, তাহলে কিছু একটা করে হারুনকে সংশোধন করা যেত। কিন্তু এখন তো থাকা সম্ভব না, তার যে ফাইনাল পরীক্ষা। সাইলা বেগম আর ছেলের পছন্দ মতো সব রান্না করেছে। ছেলে এতদিন কাছে ছিল, তার মন শান্ত ছিল, আবার এতগুলো দিন বাইরে থাকবে। মুহিব খেয়ে মায়ের আঁচলে হাত মুখ মুছে উঠে দাঁড়ালো। তা দেখে সায়লা বেগম হাসলেন। ছেলেটার আর এই স্বভাবটা গেল না। এত বকাঝকা করেন, তাও ছেলে খেয়ে হাত মুখ মুছবে মায়ের আঁচলে। বাসের টিকিট কয়টায় নিয়েছিস বাবা? এই তো এখনই রওনা দিব। বাবা কই? রুমে আছে। মুহিব মায়ের কথা শুনে সিঁড়ি বেয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। আগে রুম থেকে সব ব্যাগপত্র নিয়ে আসা যাক, তারপর না হয় বাবাকে বলবে। মুহিব রুম থেকে বেরোনোর সময় বইয়ের মাঝ থেকে চিঠিটা নিয়ে পকেটে গুজে নিল। হারুনও হাতে হাতে মুহিবের ব্যাগটা নিয়ে নেমে এলো। সাহেলা বেগম দুজনকে ধরে ব্যাগ নামাতে দেখে বললেন। এত কষ্ট করে বইগুলো শুধু শুধু আনতে গেলি, পড়া তো হয়নি। মুহিম ব্যাগের দিকে তাকালো। আসলেই এইবার তো ভুলেও বই খোলা হয়নি। হারুন চাচির দিকে তাকালো। চাচি, অন্যের পোলার বই আনছে, সেটার বোঝাটা বহন করতেছে, তাও সহ্য হচ্ছে না। মুহিব বাদ সাধলো। মা তো মাই হয়, সন্তানের এইসব বোঝা তাদের জন্য অনেক কিছু। হারুন শুধালো। হ্যাঁ, মা তো মাই হয়। আর তার অন্যমনস্কতা দেখে সাহেলা বেগম এগিয়ে গিয়ে প্লেটে খাবার বাড়তে বাড়তে ডাকলেন। এই আয়, খেয়ে নিবি, সারাদিন শুধু বাইরে টোটো করিস। হারুন লোভনীয় খাবার দেখে তাড়াতাড়ি খেতে বসে গেল। মা, আমি একটু আসছি বলেই মুহিব ব্যাগপত্র রেখে বেরিয়ে গেল। সাহেলা বেগম পিছু ডাকতে গিয়েও ডাকলো না। হয়তো কোনো বন্ধুকে বিদায় জানাতে যাচ্ছে। সন্ধ্যার রাতে ঘুম আসছে না। সে ছটপট করে উঠে বসে পড়ল। কি আশ্চর্য, আগে সে শোবার সাথে সাথেই ঘুমিয়ে পড়তো, ইদানিং একদমই আসছে না ঘুম। মুহিবের মতো তারও ওই একই রোগে ধরল নাকি? সন্ধ্যা হাসলো। না, এই রোগে শান্তি আছে, খুব শান্তি আছে। নিজেকে সুখী সুখী মনে হয়। সে হ্যারিকেন নিভাতে গিয়েও মনে হলো তাদের ঘরের আশেপাশে কেউ হাঁটছে। সে পাত্তা দিল না, কিন্তু পর মুহূর্তে কে যেন ভেবে শোয়া থেকে উঠে পড়ল। হ্যারিকেনের নিভু নিভু আলোতে জানলার ধারে এগিয়ে গেল। জানলা খুলতেই দমকা হাওয়া এসে গায়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার ভাবনায় সত্যি হলো, মুহিব এসেছে। সন্ধ্যা জানালা খুলতেই মুহিবের চড়া হাসি চোখে পড়ল। সন্ধ্যা সতর্ক চোখে মায়ের রুমের দিকে একবার পিছু ফিরে তাকালো। এরপর সাবধানী কণ্ঠে ফিসফিসিয়ে বলল। আপনি? হ্যাঁ আমি। ঘুমাওনি এখনো? আমার কথা ভাবছো বুঝি? আপনার কথা কেন ভাববো? আজে বাজে বকবেন না। জানি জানি। সন্ধ্যা বারবার পিছু ফিরে তাকাচ্ছে। সে মুহিবের দিকে তাকিয়ে শুধালো। এত রাতে? আমি এখন চলে যাব সন্ধ্যা, একেবারে 2 মাস পরে আসবো। সন্ধ্যার বুক ধরফর করে উঠল। তার কান্না পেয়ে গেল। মুহিবকে সে আর 2 মাস দেখবে না? কিভাবে থাকবে ও? মুহিব সন্ধ্যার চেহারা দেখে আজ করতে পারল। সে জানালো। এর মাঝে আমাদের আর কোনো যোগাযোগ হবে না। এসেছিলাম তোমার জানালায় চিঠি রাখতে, কিন্তু ভাবিনি তুমি জেগে থাকবে। ভালোই হয়েছে, দেখার তৃষ্ণার অন্তত একটু হলেও পূর্ণ হয়েছে।
ভালো থেকো সন্ধ্যা, আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। বলেই মুহিব চলে যেতে নিতেই পিছু ফিরে তাকালো। এগিয়ে এসে হাতের চিঠিটা সন্ধ্যার কাছে এগিয়ে দিল। কোনো প্রয়োজন পড়লে আমাকে ফিরতি চিঠি দিও। এখানে আমি আমার পোস্ট অফিসের ঠিকানা দিয়েছি, আর মাঝে মাঝে ডাকপিয়ন এলে এগিয়ে যেও। আমি মিস করলে পরীক্ষার মাঝে তোমাকে চিঠি দিব। আপনি পরীক্ষা ভালো মতো দিয়েন। ঠিক আছে, আমি যাচ্ছি, ভালো মতো থেকো। আমি ফিরে তোমাকে নিজের সাথে আগলে নিব। আমি আছি তোমার সাথে। সন্ধ্যার চোখ টলমল করে উঠল, মনে হচ্ছে পলক ফেললেই জল গড়িয়ে পড়বে। মুহিব পিছু ফিরতেই সন্ধ্যা পলক ফেলতেই টুপ করে জল গড়িয়ে পড়ল। মুহিব এসে সযত্নে তা মুছে দিল। আমি আছি তো, এভাবে বিদায় দিও না প্লিজ। আমি যে ভালো থাকতে পারবো না। হাসো। সন্ধ্যা হেসে হাত নাড়াতেই মুহিব পিছু ফিরে এগিয়ে গেল। অর্ধেক গিয়েও সন্ধ্যা বুঝতে পারল মুহিব সন্ধ্যার দিকেই তাকিয়ে রয়েছে। রাতের আধার মেখে প্রেমিক পুরুষের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে সন্ধ্যা। বড্ড শীত করে ওঠে তার। হুট করে ভিতরে কাঁপন শুরু হয়। উষ্ণতার অভাবে মন কুকড়ে ওঠে যেন। এমন শীতকাল পেরিয়ে আবারও 2 মাস পরে বসন্ত আসবে নিশ্চয়ই। তখনই হয়তো আবারও সেই পুরুষের সাথে দেখা পাবে। বেশ কিছুক্ষণ পরে মুহিব ফিরে এসে বাবার কক্ষে গেল। বাবা কিছু একটা লিখছেন। মুহিব ডাক দিল, বাবা, আসতে পারি? আজগর শেখ ফিরে তাকালেন। হ্যাঁ, আসো। মুহিব বাবাকে বলে বিদায় জানিয়ে রুম থেকে বেরোবে তার আগেই আজগর শেখের ডাকে থেমে গেল। দাঁড়াও একটু, আমি দিয়ে আসবো তোমাকে। মুহিব মন মুহূর্তের মধ্যেই খুশিতে ছেয়ে গেল। এতবার আসা যাওয়াতে এই প্রথম বোধহয় বাবা তাকে স্টেশনে দিতে যাবেন, তাও বা নিজে থেকে। এটা তার বিশ্বাসযোগ্য হচ্ছে না। বাবা নামক মানুষটা সবসময় কাজের মধ্যেই ডুবে থাকেন। সেই নিয়ে মুহিবের কোনো খারাপ লাগা বা অভিযোগ ছিল না, কিন্তু আজ নিজে থেকে বাবা তাকে স্টেশনে দিয়ে আসবেন সেটা সে ভাবতে পারছে না। মুহিব মায়ের দিকে এগিয়ে গেল। সাহেলা বেগম আঁচলে মুখ ঢাকলেন। তা দেখে মুহিব মাকে জড়িয়ে নিল। আহ মা, আমি তো প্রথম যাচ্ছি না। আবার কবে আসবি? এই তো, এই পরীক্ষাটা শেষ হতেই চলে আসবো। মুহিবের কথার মাঝে হারুন বাদ সাধল। চাচি, কইতে হইব না। এবার মুহিব কর আগেই আমি চলে আসবো আর আপনার সঙ্গী আনবো। সাহেলা বেগম কিছু বুঝতে উঠতে পারলেন না। তার আগেই মুহিব হারুনের পিঠে চাপড় মেরে দিল। সে মাকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে গাড়ির দিকে এগিয়ে গেল। আজগর শেখ ছেলের মুখের দিকে তাকালেন। তিনি স্ত্রীকে বলে গাড়িতে উঠে গেলেন। স্বামী ছেলেকে বিদায় দিতে যাচ্ছে তা দেখে শায়লা বেগমের মন খুব খুশি হলো। ছেলেটা তেমনভাবে বাবার সান্নিধ্য কোনোদিন পায়নি। আজ আর হারুন যাবে না, কেননা চাচা যাচ্ছে। মুহিব গাড়িতে উঠে হারুনকে শাসালো যেন ওই ব্যাপারে কোনো ভুল কিছু না করে। হারুন আশ্বস্ত দিলে মুহিব গাড়িতে উঠে পড়তেই আজগর শেখ গাড়ি ছেড়ে দিলেন। তিনি আজ নিজে ড্রাইভ করবেন। বাপ ছেলের মাঝে কেউ ঢুকুক তা তিনি চাচ্ছেন না। আজগর শেখ গাড়ি চালাচ্ছেন। শুনশান গ্রামের নীরব নিস্তব্ধতায় ঘেরা নির্জীব রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে। মুহিব বাইরে তাকিয়ে আছে। তার সন্ধ্যার কথা খুব মনে পড়ছে। 2টা মাস সে কিভাবে থাকবে মেয়েটাকে ছাড়া। সন্ধ্যাকে মনে পড়ছে ভীষণ। আরেকবার দেখা যেতে পারলে তার মন ভরত, কিন্তু তা তো আর সম্ভব না। মেয়েটিকে দেখার তৃষ্ণা তার সারা জীবনেও মিটবে না হয়তো। সর্বোপরি এইবারে পরীক্ষাটা কেমন হবে সেটাও সে ভাবতে পারছে না। আজগর শেখ ছেলের দিকে তাকালেন। ছেলেকে বাইরে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে তিনি চোখ সরিয়ে নিলেন। তিনি নীরবতা কিভাবে ভাঙবে সেটা ভাবছেন। আশ্চর্য, এলাকার এত বড় নামধারী মানুষ হয়ে তিনি ছেলের সাথে কথা খুঁজে পাচ্ছেন না। এতটা দূরত্ব হয়ে গেল তাদের বাপ ছেলের মাঝে। বেশ কিছুক্ষণ কথা বলতে চেয়েও তিনি কথা খুঁজে পেলেন না। তিনি খাকারি দিয়ে গলা পরিষ্কার করলেন। এতে মুহিবের ধ্যান মগ্ন হলো। সে বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। বাবা, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, পরীক্ষা ভালো মতো দিও। মুহিব হ্যাঁ বোধক মাথা নাড়াতেই তিনি আবারও বলে উঠলেন, এটা তোমার পরীক্ষা শেষ না? হ্যাঁ। মুহিব জানে বাবা কথা বলতে চাইছে, তাই জানা কথাগুলো আবারও আওড়াচ্ছে। ভালো মতো দিও। এটার পরে তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো। চাইলে বাবার ব্যবসাতে ঢুকতে পারো,
আর না চাইলে কোন একটা চাকরিও করতে পারো, বাধা দিব না। তবে চাকরিতে ঢুকলেও আমার ব্যবসার দেখাশোনা করতে হবে, অভিজ্ঞতা সবকিছু নিতে পারো। জি। গাড়ি স্টেশনে পৌঁছে গিয়েছে। আজগর শেখ গাড়ি থামিয়ে নেমে পড়লেন। গাড়ির পেছনে তিনি নিজে গিয়ে ছেলের ব্যাগ নিয়ে এসে মুহিবকে দিলেন। বাস এসে পড়েছে, এখনো বেশ কিছু সময় বাকি আছে। 5 মিনিট দাঁড়াবে? মুহিবের পা থেমে গেল। সে আবারও পিছু ফিরে বাবার কাছে এগিয়ে গেল। আজগর শেখ ইতস্তত বোধ করলেন, কিন্তু ছেলেটাকে যে তিনি বড্ড ভালোবাসেন, এই ছেলেটার কষ্ট তিনি সহ্য করতে পারবেন না। মুহিব বাবার ইতস্তত ধরতে পারল না। সে শান্ত কণ্ঠে শুধালো, বাবা বলো, নির্দ্বিধায় বলো। আজগর শেখ ভরসা পেলে তিনি ছেলের দিকে তাকালেন। কাউকে ভালোবাসো? মুহিব চমকে তাকালো বাবার দিকে। ছেলের চমকানো দেখে আজগর শেখ নিজেকে নরম করে হাসার চেষ্টা করলেন। তখন হারুনের বলা কথার অর্থ আমি বুঝেছি, তাই বলছি, কাউকে ভালোবাসলে ইতস্তত করিও না, বাবাকে বলিও। এই বাবা সবসময় থাকবে, আমি নিজেই প্রস্তাব নিয়ে যাব। মুহিব যেন ভরসা খুঁজে পেল। সে বাবাকে জড়িয়ে ধরল। আজগর শেখ আচমকা ছেলের জড়িয়ে ধরাতে ভরকে গেলেও নিজেকে ধরাস্ত করে নিজেও জড়িয়ে ধরলেন। তার মনে হচ্ছে এতদিনের বাপ ছেলের দূরত্ব ঘুচবে। বাস ছেড়ে দেবে। আজগর শেখ মুহিবকে তুললেন। তোমার থেকে 5 মিনিট নিয়ে 10 মিনিট কাটিয়ে দিয়েছি। মুহিব হাসল আর বলল, এই 10 মিনিট আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, এইবার যাও, পরীক্ষাটা ভালো মতন দিয়ে ফিরে আসো। হ্যাঁ বাবা, আমি ফিরে এসে আপনাকে বলবো। ঠিক আছে, ভরসা করো বাবাকে, আমি আছি সব সময়, কিন্তু পরীক্ষাটা একদম নিশ্চিন্তে দিবে। মুহিবকে হেসে বাচ্চাদের মতো করে দুদিকে মাথা দুলালো। তার আর কিচ্ছু চাওয়ার নেই। সে বাসে উঠে গেল। জানলার পাশে বসতেই আজগর শেখ এগিয়ে হাত নেড়ে ছেলেকে বিদায় জানালেন। এক মনে খুশি লাগলো যে ছেলেকে সে ভরসা দিতে পেরেছে। সে যে চায় না তার ছেলের পরিণতি তারই মতো কষ্টদায়ক হোক, যেটা রেস তার এখনো রয়ে গেছে। এখনো গুমড়ে গুমড়ে খায় সে। ভোরের আজান পড়তেই সন্ধ্যার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে সে নিজেকে খোলা জানালার ধারে আবিষ্কার করলো। মুহিবের কথা ভাবতে গিয়ে কোন সময় চোখ লেগে এসেছে সে সেটা টের পায়নি। সন্ধ্যা হ্যারিকেনের দিকে তাকালো। হ্যারিকেন একদমই নিবু নিবু অবস্থায়, যেন সে দায় পড়ে আলো দিচ্ছে। সন্ধ্যা বুঝতে পারল জ্বালানি ফুরিয়ে এসেছে। আসলেই তো সারা রাত ধরে আলো দিচ্ছে। সে উঠে দাঁড়ালো। হ্যারিকেন নিবু নিবু আলোতে ঘরটা ভুতুরে মনে হচ্ছিল। সন্ধ্যা তাড়াতাড়ি জ্বালানি নিয়ে এসে হ্যারিকেন ভালোভাবে আলো চালিয়ে দিল। হ্যারিকেনের আলোর দিকে এক মনস্ক ভাবে তাকিয়ে রইল সন্ধ্যা। তার কেন জানি মনটা ভালো লাগছে না। মায়ের রুম থেকে পায়ের আওয়াজ পেতেই সন্ধ্যার কান খাড়া হয়ে গেল। সে দাঁড়িয়ে পড়ল। মা আসছে, মা এলে বুঝে যাবে সে তেমন একটা ঘুমায়নি। সন্ধ্যা তার হাতে থাকা চিঠিটার দিকে তাকালো। হাতের মুঠোয় রেখে ঘুমিয়ে গিয়েছিল সে, তাই চিঠিটা একদম মুচড়ে গিয়েছে। তার খারাপ লাগলো। মুহিবের দেওয়া স্মৃতিটা সে মুচড়ে ফেলেছে নিজেরই অজান্তে। সন্ধ্যা নিজের ভাবনার উপরে হাসলো। কারোর দেওয়া স্মৃতি কি মুচড়ে ফেলা চায় নাকি? কি অদ্ভুত ভাবনা আসছে তার মাথায়। মায়ের পায়ের আওয়াজ পেয়ে সন্ধ্যা তড়িঘড়ি করে চিঠিটা তার ব্যাগের মাঝে ঢুকিয়ে ফেললো। এরপর উঠে দাঁড়িয়ে মুখ ভালো মতো মুছে নিল। জোহরা রুম থেকে বের হতেই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। সন্ধ্যা মা? হ্যাঁ মা। জোহরা জহুরি দৃষ্টি ফেললেন মেয়ের দিকে। তা দেখে সন্ধ্যা মাথা নিচু করে দরজায় এগিয়ে যেতেই জোহরা ডাক দিলেন। সন্ধ্যা পিছু ফিরল না। সে ওই অবস্থায় মায়ের জবাব দিল। জি মা, বলো। জোহরা আচমকা সন্ধ্যার সামনে এসে হ্যারিকেন উঁচু করে ধরল। হ্যারিকেন একদম স্পষ্ট তির্যক আলো সন্ধ্যার চেহারায় এসে পড়েছে। ঘুমিয়েছিস ভালো? হ্যাঁ মা। বলেই সন্ধ্যা তড়িঘড়ি করে দরজা খুলে কলপারে এগিয়ে গেল। জোহরা আধারের মাঝে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। এরপর সে নিজেও কলপারের দিকে এগিয়ে গেলেন। মা মেয়ে দুজনেই নামাজ আদায় করে জোহরার রুমে চলে গেলেন। ইদানিং তার শরীরটা ভালো লাগছে না। আজ রাতে কেন জানি ঘুম আসেনি। ভোরের আজানের আগে ঘুম এসেছিল একটু। নামাজ পড়ে আবারও কিছু সময় ঘুমালে ভালো লাগবে ভেবে জোহরা ঘুমাতে চলে গেলেন। সন্ধ্যা নামাজ শেষে শীতের কুয়াশা ভেদ করে উঠানের শেষে বিলের কিনারায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডাটা বেশ ভালোই এসেছে। সে গায়ে থাকা চাদরটা ভালো মতো জড়িয়ে নিল।
সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারই অজান্তে দৃষ্টি বারবার এদিক ওদিক ফেলছে। তার খারাপ লাগলো। নিজেরই অজান্তে সে মুহিবকে খুঁজে চলেছে। কোথায় জানি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ওর, ভীষণ মনে পড়ছে। ভোর ফুটতেই শুরু করেছে। দূর দূরান্তে কিছু চোখে দেখা যাচ্ছে না, তার ভালো লাগছে না। সে ঘরে চলে গেল। রুমে গিয়ে দক্ষিণের জানালা খুলে জানালার ধারে বসে পড়ল। মুহিবের প্রথম বিলের সরু রাস্তাটা দেখা যাচ্ছে। তার স্মৃতিটুকু মনে পড়ে গেল। ছেলেটা তীব্র ঠান্ডার ভেতরে তার জন্য দাঁড়িয়ে থাকতো। মুহিবকে মনে পড়ছে ভীষণ। সন্ধ্যার চোখ টলমল করে উঠল, যেন পলক ফেললেই টুপ করে পানিটা ঝরে পড়বে। সন্ধ্যা বাইরে তাকাতে তাকাতেই পরিপূর্ণ ভোর ফুটে গেল। চারিদিকে সকালের আমেজ শুরু হয়ে গিয়েছে। কৃষকরা কুয়াশা ভেদ করে ঝুপঝুপ শব্দ তুলে ধানের বোঝা কাঁধে নিয়ে সরু রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা হেমন্তকে পুরোপুরি বিদায় জানিয়ে শীতকে গ্রহণ করে নিচ্ছে। অন্য সময় সন্ধ্যার এসব ভালো লাগলেও আজ কেন জানি ভালো লাগছে না। কিছু সময় পরেই খোলা মাঠে ছেলেমেয়েরা ঘুরে নিয়ে বের হয়ে পড়বে। এই প্রথম সন্ধ্যা এক বসাতে পুরোটা সময় জানলার বাইরে তাকিয়েছিল। আশ্চর্য তার এভাবে খালি খালি লাগছে কেন। জোরা হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে এলেন। আজ বেশ বেলা হয়ে গিয়েছে। তিনি মেয়েকে এভাবে জানলা দিয়ে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন। কাঁধে কারোর হাত পড়তেই সন্ধ্যা তাকালো। মাকে দেখে সে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আনিস মিয়া আজ কদিন যাবৎ নেই, তাই আজও জোহরা মেয়েকে কলেজে যেতে তড়িঘড়ি করেন, কিন্তু সন্ধ্যা রাজি হতে চায় না। এমনিতেও মুহিব চলে যাওয়াতে তার মন খারাপ। সন্ধ্যার রাজি না হওয়ার ব্যাপারটা কুসুম মাকে বলতে চাইলে সন্ধ্যা বারণ করে, কারণ এতে মা চিন্তা করবে। জোহরা এসে মেয়েকে কাঁধে হাত রাখে। কি হয়েছে মা? সন্ধ্যা কিছু না বলেই চুপ থাকে। মাকে কি বলবে সে? তার চেয়ে হারুনের ব্যাপারে ভয় জেগেছে। জোহরা মেয়েকে আশ্বস্ত করে বললেন, বাবা আসলে তো আর কলেজে যেতে পারবি না, এই কয়দিন অন্তত যা। তুই তো পড়াশোনা করতে চাস, এমন করার কারণ? তোকে যে আমি যেটা করতে পারিনি সেটা করতে চাই, আমার মতন করে করতে চাই। আর কালকের দিনও যাসনি, ভাবলাম এমনি, কিন্তু আজকেও কি হয়েছে মা আমাকে বল। মায়ের এমন কথায় সন্ধ্যার মনে অনুশোচনা আসলো। মা তার জন্য এত কিছু করে পড়াশোনা করাতে চাচ্ছে, আর সে সেটারই প্রতিদান এভাবে দিচ্ছে। তার এই পড়াশোনার জন্য মা বাবার মাঝে কতটা ভাঙন ধরেছিল সে সেটা তো জানে। হারুনের ভয় সে কি কেন ক্লাস করবে না? হারুন তার কি করতে পারবে? কিছুই না। না, সে মায়ের স্বপ্নগুলো ভঙ্গ করতে পারবে না। সন্ধ্যা তৈরি হয়ে বোনকে নিয়ে বেরিয়ে যায়। কলেজ শেষে ফেরার পথে যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। আজ ছুটির সময়ে একই সময় হারুনের দলটা আছে। সন্ধ্যা বিলের আইলে থাকাকালীন দূর থেকেই এদিক ওদিক তাকালো। না, আর কোনো দিকে পথ নেই যাওয়ার। এই মৌসুম হওয়াতে বিলগুলো ভেজা কাদা মাটিতে চুপচুপ করে। এখানে মাঝে মাঝে সাপও থাকে। এদিক দিয়ে যাওয়া যাবে না। শুকনো বিল, অর্থাৎ আর কয়েকদিন পর হলেই ঠিক ওই বিলের মাঝ দিয়ে হাঁটা যায়, কিন্তু এখন হাঁটা যাবে না। সন্ধ্যা সাহস সঞ্চার করলো। না, সে তার মায়ের মেয়ে, এভাবে ভয় পাচ্ছে। ভয়কে জয় করতে হবে। মা বলেছিল ভয় পেয়ে পিছু হটে গেলে সেটা কোনো সাহসের কাজ নয়। আপা, কি করব? সন্ধ্যা বোনের হাত শক্ত করে ভরসা দিল। সে হাজার উপরে সাহসী দেখালেও তার ভেতরে অনেক ভয় লাগছে, কারণ সে জানে এতগুলো ছেলে তাকে কিছু বলবেই। তার উপরে তাদের চোখে পড়েছে যে। সন্ধ্যা এগিয়ে গেল। কুসুম আপার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকাচ্ছে। সন্ধ্যা বিলের আইল ডিঙিয়ে রাস্তায় রাস্তায় উঠতেই হারুন সহ সবাই হো হো করে হেসে উঠল। আরে সুন্দরী যে, আমরা আসি যেন আসলে। তার মানে তারও কথাগুলো ভাল লাগতাছে। বাপের ডরে এমন ভাইবা ছিল। একজনের এক এক বিশ্রী কথায় সন্ধ্যা অপমানে চোখ মুখ খিচে ফেলল। সে চলে যেতে নিলেও হারুন এসে পথ আটকালো। সে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঘোমটার আড়ালে হারুনের বিশ্রী লোভনীয় দৃষ্টি দেখে ঘৃণায় সন্ধ্যার গা রি করে উঠল। হারুন আকস্মিক সন্ধ্যার ঘোমটা ধরে টান দিতেই সন্ধ্যা চমকে তাকালো। হারুনের আকস্মিক কাণ্ডতে সন্ধ্যা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ঘৃণায় অপমানে বশীভূত হয়ে রাগিনী রূপ ধারণ করে।
আচমকা থাপ্পড় মেরে দিল। আকস্মিক ঘটনায় সবাই হতবাক। হারুনের বন্ধুরা হাসা বন্ধ করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। হারুন গালে হাত দিয়ে তাকিয়ে রইল। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। একটা মেয়ে মানুষের হাতে এত শক্তি! জোহরা ভাতের প্লেট দিয়ে সন্ধ্যার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে দুইবার দরজা ধাক্কালো, না, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। জোহরা ভাবনায় পড়ে গেল। কলেজ থেকে ফিরে কি হয়েছে মেয়েটার? সে ঘরের বাইরে তাকালো। কুসুমটা কোথাও জানি বেরিয়েছে। এই মেয়েটাকে নিয়েও আর পারা যায় না। স্কুলের পরে এসেই যে বের হয় আর তো পাওয়া যায় না। তাই তো সে আসার সাথে সাথে জোহরা ভাত খেতে দিয়ে দেয়। আজকেও এর ব্যতিক্রম হয়নি। জোহরা ভেবেছিল সন্ধ্যা প্রতিদিনের মতো আস্তে ধীরে গোসল করে খাবে। আজকেও এটাই ভেবে সে নামাজে বসেছিল। জোহরা নামাজ শেষে এসে রান্নার ঘরে সব একই রকম দেখে সন্ধ্যার রুমের দিকে এগিয়ে গেল। ভাবলো তার সাথে খাবে বলে হয়তো মেয়েটা না খেয়ে অপেক্ষা করছে। সে সন্ধ্যার রুমে যেতে যাবে, বার দুয়েক ডাকলো। মেয়ে সাড়া না পেয়ে তার টনক নড়ল। মেয়েটার শরীর খারাপ হলো নাকি? জোহরা দ্রুত পদে সন্ধ্যার রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতেই সন্ধ্যাকে জানালার বাইরে সদূরে বিলের দিকে তাকিয়ে থাকতে দেখে গেল। জোহরা এগিয়ে গেল। এভাবে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? ভাত খাবি না? আমি ভাত বেড়ে দিচ্ছি, খাবি আয়। বলেই জোহরা চলে আসতে নিতেই মেয়েটার সারা শব্দ না পেয়ে আবারও পিছু ফিরল। জোহরা এগিয়ে সন্ধ্যার কাঁধে হাত রাখতেই সন্ধ্যা ফিরে তাকালো। আচমকা জোহরা দূরে সরে গেল। মেয়ের এমন কান্নামাখা ভয় মিশ্রিত চেহারা দেখে থমকে গেল সে দৌড়ে মেয়ের একদম কাছে চলে আসলো। সে উদ্ভ্রান্তের ন্যায় মেয়েকে জিজ্ঞাসা করলো, মা, তোর কি হয়েছে? এমন কেন লাগছে? সন্ধ্যা মায়ের কোমর ছড়িয়ে ধরে ফেলল। তার ভয়ের তো চেহারা দেখে জোহরা মেয়ের দুগালে হাত রাখলো। আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে মাকে বল। মায়ের ভরসামাখা কণ্ঠে সন্ধ্যা কাপা কণ্ঠে বলল, মা, আমি ভুল করে ফেলেছি। কি করেছিস আর এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি থাপ্পড় মেরেছি। বলেই সন্ধ্যা নিজের ডান হাতটা সামনে এনে দেখালো। এই হাত দিয়ে। জোহরা মেয়ের কথা বুঝতে পারল না। সে সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। কি বলছে তার মেয়ে এসব? তার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। জোহরা নিজেকে শান্ত করলো। আস্তে ধীরে সব জানবে, কিন্তু তার আগেই তার নিজেকে স্বাভাবিক রাখতে হবে। কিন্তু স্বাভাবিক বা কিভাবে থাকবে সে? তার মেয়ে এসব কি বলছে? ততক্ষণে কুসুম রুমের দরজার কাছে এসে দাঁড়ালো। মা, আপা ওই বখাটে হারুনকে থাপ্পড় মেরেছে। জোহরা চমকালো। সে কুসুমের কথা শুনে সন্ধ্যার দিকে তাকালো। এই হারুনকে তো সবাই চিনে। তার ভয়ে পুরো এলাকার মহিলারা তাদের মেয়েদের সাবধানে রাখে। আর তার মেয়ে কিনা সাপের লেজেই পা দিয়েছে। তার আগে সব জানতে হবে। জোহরা নিজেকে শান্ত আর স্বাভাবিক করার চেষ্টা করলো। এমন ভাব করলো যেন সেটা স্বাভাবিক। সে মেয়েদের জিজ্ঞাসা করলেন, মাকে খুলে বল সব। কুসুম এসে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলতেই জোহরা থমকে দাঁড়ালো। মেয়েদের ভাবভঙ্গিমা দেখে জোহরা নিজেকে স্বাভাবিক করলো। এখন আর আফসোস করে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। তার মেয়েগুলোকে সাবধানে রাখা উচিত ছিল। এখন থেকে সাবধানে থাকতে হবে। জোহরা হাসার চেষ্টা করলো। এটার জন্য এমন করছিস? হ্যাঁ, এটা তোর উচিত হয়নি, কিন্তু ন্যায় করেছিস। অন্যায় তো কিছু করিসনি। ভয় পাস না, কিচ্ছু হবে না। তোর এই মা তোর পাশে আছে। জোহরার সান্ত্বনা পেয়ে সন্ধ্যা মাকে জড়িয়ে ধরল। সে মায়ের ভরসা পাচ্ছে, কিন্তু পরে যদি কিছু হয়? জোহরা মেয়েকে জড়িয়ে ধরে ভাবনায় ডুবে গেল। হারুন যদি এটার রেস ধরে কিছু করে বসে, কিন্তু কি বলবে সে? তার মেয়ে যে তার এই তেজি রূপটাই পেয়েছে। সে যে ভুলটা করেছিল সেটারই প্রতিচ্ছবি ভাসছে তার চোখে। জোহরা আটকে উঠল। না, এটা কি ভাবছে সে? এটা যে জীবনেও হতে দিবে না। সে বেঁচে থাকবে, এটা হবে না। জোহরা মেয়েকে বুকের মাঝে আগলে নিল। সন্ধ্যা মায়ের মুখে ছানার মতো করে ঢুকে গেল। মায়েদের গায়ে একটা অদ্ভুত ক্ষমতা থাকে, যেটাতে একটা সম্মোহিনী মায়া মেশানো আছে, যা মুহূর্তেই ভুলিয়ে দিতে সমস্ত যন্ত্রণা, হতাশা, যা হাজার ভুলের মাঝেও একটা পূর্ণাঙ্গ ভরসা দেয়। সন্ধ্যা ব্যতিক্রম নয়। সে মায়ের বুকে আরো জাপটে পড়ে কাঁদতে লাগলো। সে জানে তার সাথে মা আছে, কিন্তু কোথাও জানি তার ভয় হচ্ছে ভীষণ।
হারুন পারে না এমন কোনো কাজ নেই। দিন পেরিয়ে রাত হলো। গভীর রাতে সন্ধ্যার মনে হলো তাদের ঘরের আশেপাশে কেউ আছে। সন্ধ্যা ভয় পেল। সে উঠে বসতেই জোহরা হ্যারিকেন নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। অন্য দিনের তুলনায় আজ জোহরার কান বেশি সজাগ হয়ে উঠেছে। সে বড় করে শব্দ করে ডাক দিল। কে ওখানে? জোহরার শব্দ পেয়ে ধূপ ধূপ শব্দ শোনা গেল। মনে হলো কেউ দৌড়ে পালাচ্ছে। জোহরা সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে ভরসা দিল। শুয়ে পড় মা। জোহরা নিজের জায়গায় শুয়ে পড়তেই সন্ধ্যা উঠে হ্যারিকেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার এই ব্যাপারটা কি আর কাউকে বলা উচিত? আর কেউ বলতেই সন্ধ্যার মুহিবের কথা মনে পড়ল। কেননা মুহিবকে দেখতে এলাকার বড় ঘরেরই মনে হয়েছিল। মুহিব তাকে একটা চিঠি দিয়েছিল যাওয়ার আগে। সে চিঠিতে তার শহরের পোস্ট অফিসে ঠিকানা দেওয়া আছে। সে কি ব্যাপারটা মুহিবকে বলবে? তার কি তাকে অবগত করা উচিত সে যে কাউকে থাপ্পড় দিয়ে মেরেছে? সন্ধ্যা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। সে ব্যাগ থেকে মুহিবের শেষবার দেওয়া চিঠিটা নিয়ে বুকে আঁকলে নিল। হাতে কলম দিয়ে লিখতে গিয়েও সে লিখল না। থাক, পরীক্ষার মাঝে আবার মুহিব চিন্তা করবে। আজ কুসুমের পরীক্ষা শুরু। জোহরা সন্ধ্যাকে কলেজে যেতে দেয়নি। সন্ধ্যা নিজেও যাবে না। স্কুল বেশি দূরে নয়, এই এলাকার পথ দিয়ে কিছু দূর হাঁটলেই স্কুল, কিন্তু বিলের আইল ধরে হাঁটলে একদমই কাছে। জোহরা কুসুমকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। সে চায় না বাড়িতে সন্ধ্যা একা থাকুক। দুপুরের আজান পড়ে গেছে সেই অনেকক্ষণই যাবৎ, কিন্তু কুসুমের আসার সারা শব্দ নেই। জোহরা আশেপাশে খুঁজল, তবে কুসুমের খোঁজ পেল না। জোহরা প্রথমে ভাবল প্রতিদিন আপা থাকে তাই সরাসরি চলে আসে। আজ হয়তো বন্ধুদের সাথে খেলতে খেলতে সময় পার হয়ে যাচ্ছে। এদিকে আজই আনিস মিয়া ফিরবেন, সেজন্য ভয়টা একটু বেশি। দুপুর গড়িয়ে বিকেল হতেই জোহরা আটকে উঠল। কুসুম গেল কই? এই বাড়ি ওই বাড়ি কোথাও নেই। জোহরা হিতাহিত জ্ঞান হারিয়ে সন্ধ্যাকে পাঠালো স্কুলের দিকে, আর জোহরা গেল দূরের এলাকাতে কুসুমের খোঁজ নিতে। সন্ধ্যা বোনের জন্য উদ্ভ্রান্ত হয়ে গেল। সে ঘোমটা টেনে বটতলার দিকে যেতেই হারুনের দলকে দেখে টনক নড়ল। সন্ধ্যাকে দেখে হারুন এক বিশ্রী হাসি দিল, যেন মনে হচ্ছে সন্ধ্যা আসবে এটা সে জানতো। সন্ধ্যার মনে ভয় চেপে ধরল। সে ভীতু চোখে আশেপাশে তাকালো। সন্ধ্যা ঘনিয়ে আসতে রাস্তার আর মানুষ নেই। সন্ধ্যা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। তার বুক ধরফর করছে। সে পিছু ফিরে আসতে নিতেই হারুন বসা থেকে লাফ দিয়ে সামনে এসে তার পথ আটকে ফেলল। সন্ধ্যা ভিতরে ভিতরে নিজেকে প্রস্তুত করলো। হাল ছেড়ে দিলে হবে না, তার যেভাবেই হোক পালাতে হবে। সে হারুনকে ডিঙিয়ে দৌড়ে আসতে নিতেই হোঁচট খেয়ে পড়ে গেল। পা জ্বলছে খুব। সন্ধ্যা উঠে বসার চেষ্টা করলো। সে দাঁড়ানো হারুনের দিকে তাকাতেই বুঝতে পারলো হারুন তার পা দিয়ে সন্ধ্যাকে ইচ্ছাকৃতভাবে ফেলেছে। হারুনকে তার পাশে বসে দেখে সন্ধ্যা বসা অবস্থায় পিছনে হেলিয়ে পড়ল। হারুন সন্ধ্যার সামনাসামনি বসে তার ঘোমটা টেনে ফেলে দিল। সন্ধ্যার চোখ বন্ধ করে ফেলল। তার শেষ রক্ষা কি আর হলো না? জোহরা বারান্দায় মাথায় হাত দিয়ে শূন্য দৃষ্টিতে বসে আছে। কুসুম ফিরে এসেছে অনেক আগেই, কিন্তু সন্ধ্যা আর ফিরে আসেনি। তিনি কি করবেন ভেবে পারলেন না। ছোট্ট মেয়েকে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সন্ধ্যাকেই কিনা পাঠিয়ে বসলো খুঁজতে। এই ভুল সে কিভাবে করতে পারল? জোহরা এগিয়ে গিয়ে কুসুমকে মারতে নিল, কিন্তু হাত তুলতে মারতে পারল না। সে মেঝেতে বসে পড়ে দুহাত দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। কুসুম ভয়ে পর্দার আড়ালে গিয়ে কাঁপছে। তার জন্যই এত কিছু হবে সে সেটা ভাবতে পারেনি। লিনাই তো তাকে খেলতে দিয়ে পথ আটকে রেখেছিল। সে কি জানতো এত কিছু হবে? এখন আপাটা ভালোই ফিরে আসলেই হলো। আপার জন্য তার নিজেরও ভয় লাগছে। আনিস মিয়া দৌড়ে এলো। তিনি শহর থেকে মাত্রই ফিরছেন। বাস থেকে নেমে গ্রামের রাস্তা ধরতেই একজনের কাছ থেকে নিজের ঘরের এমন খবর পেয়ে তিনি দৌড় লাগালো। বয়সের ভারে এখন আর এত দৌড়াতে পারেন না, কিন্তু ঘরের এমন খবর কেউই বা চুপচাপ শুনবে? তিনি স্ত্রীর পাশে বসে হাঁপাতে লাগলেন। স্ত্রীর দিকে তাকিয়ে আনিস মিয়া চমকালেন। দুনিয়ার যা কিছু হতো না কেন, জোহরা নিজেকে অনেক শক্ত আর স্বাভাবিক রাখত, কিন্তু আজ কিভাবে এতটা ভেঙে পড়েছে সে? আনিস মিয়া কাঁধে হাত রাখলো। জোহরা স্বামীর কোমর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কান্নার মাঝে অস্পষ্ট সুরে বলতে লাগলেন, আমার মেয়ে, আমার সন্ধ্যা কই?
আনিস মিয়া চুপ থেকে স্ত্রীর মাথায় হাত রাখলেন, ভরসার কণ্ঠে বলে উঠলেন, এভাবে ভাইঙ্গা পড়ছো কেন? রাত গড়িয়ে এসেছে, ধরনের বুকে আলো বিদায় নিয়ে অন্ধকার নেমে এসেছে। আশেপাশে প্রতিবেশীরা কেউ বসে কেউ দাঁড়িয়ে জোহরাকে সান্ত্বনা দিচ্ছে। উঠোনের বারান্দায় হ্যারিকেনের নিবু নিবু আলো ঘরটাকে অদ্ভুত করে রেখেছে। জোহরা উঠে দাঁড়ালো, দাঁড়াতেই সে তাল সামলাতে পারল না, মাথা ঘুরে পড়ে গেল। পাশের এক মহিলা এসে তাকে ধরে বারান্দার খাটে শুইয়ে দিল। চোখ বন্ধ অবস্থায় তিনি সন্ধ্যার নাম জপতে লাগলেন। আনিস মিয়া স্ত্রীর পাশে বসে ভরসা দিল। তার দেহটা ক্লান্তিতে আর সইছে না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। তার মাইয়াকে খুঁজে আনা লাগবই। এই মাইয়াকে সে কোনোদিনও কাছে টাইনা আদর করেনি। যেই মাইয়াকে নিয়ে তার এত ভয় ছিল, সেই মাইয়াই কি না? না, আনিস মিয়া ভাবতে পারল না, তার বৈশা থাকলে চলবে না। সে উঠে দাঁড়ালো। এরপর উঠান পেরিয়ে কয়েকজন মানুষ নিয়ে চলে গেলেন। হ্যারিকেনের নিবু নিবু আলোর দিকে জোহরা তাকিয়ে আছে। তার চোখে আর পানি নেই, শুকিয়ে যাওয়া চোখ কিন্তু জ্বলছে খুব। সর্বনাশ হয়ে গেছে খালাম্মা। জোহরা চমকে উঠে দাঁড়ালো। বারবার সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কিন্তু একবার শক্ত হয়ে উঠে দাঁড়ালো। উঠান দিয়ে আনিস মিয়া সন্ধ্যাকে কোলে নিয়ে এগিয়ে আসছে। জোহরার পা আপনা আপনি থেমে গেল। সে আর পা সামনে আগাতে পারছে না, যেন মনে হচ্ছে সে একটা শক্ত পাথরে পরিণত। আনিস মিয়া দ্রুত সন্ধ্যাকে নিয়ে ঘরে গেল। চেয়ারম্যান সাহেব এসেছেন প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা হলো তার ভাইপো হারুনের সাথে সন্ধ্যার বিয়ে। তা শুনে জোহরা ঘর থেকে বেরিয়ে এলো। আনিস মিয়ার কড়া নিষেধাজ্ঞার জন্য সে এতক্ষণ সব চুপচাপ হজম করছিল, কিন্তু তাই বলে এমন একটা প্রস্তাব তো মানা চায় না। সে এইসব অন্যায় আবদার মানবে না। মগের মূল্য পাইছে নাকি? এই বিয়ে হবে না, আমি থাকতে এটা কিছুতেই হবে না। আজগর শেখ ফিরে তাকালেন। কতগুলো বছর পর সেই তেজি মানুষটি তার সামনে। তুমি কি কইতাছো? তুমি নিজেই জানো না। বলেই আনিস মিয়া তড়িঘড়ি করে স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে গেলেন, কিন্তু জোহরার প্রতিবাদী গলা ভেসে আসছে। আজগর শেখ হাসলেন। তার জীবনের প্রথম মানবী, অথচ সেই আগের মতোই রয়ে গেল, একটুও বদলায়নি। জোহরাকে আনিস মিয়া মেয়ের সাথে সাথে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দিন পেরিয়ে বিকেল গড়িয়ে এলো, সন্ধ্যা নামবে বলে। জোহরা উঠানের দিকে দৃষ্টি দিল। চেয়ারম্যান সাহেব যাওয়ার পরে আনিস মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়েছে। তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন এই বিয়ে সে দিবেই, চেয়ারম্যানের কথা সে ফেলবে না। সে যে তখন বের হলো, এখনো ফিরল না। জোহরা আর মাথা ঘামালো না। সে মেয়ের রুমের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা গায়ে চাদর মুড়িয়ে খাটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যা এখনো সময়টা কাটিয়ে উঠতে পারেনি। জোহরার খারাপ লাগলো। তার এমন চঞ্চল মেয়েটা এমন নিথর বানিয়ে দিল কে সে এখনো জানে না। একদিন না পেরোতেই আনিস মিয়া এভাবে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তার জোহরার সহ্য হচ্ছে না। আনিস মিয়ার মতে সেদিন কিছু হতে পারেনি, কেননা ওই ঝোপঝাড়ে ভাঙা ঘরটাতে চাচানোর আওয়াজ শুনে তার সেখানে গিয়েছিল। তখনই অনেক লোকের পালানোর শব্দ হয়েছিল। আনিস মিয়ার মতে সর্বনাশ না হলেও মেয়ের বদনাম তো হয়ে গিয়েছে, তাই তিনি চান তড়িঘড়ি করে মেয়ের বিয়ে দিতে। কিন্তু জোহরা মানতে নারাজ। আনিস মিয়ার কথা অনুযায়ী এমন বদনামওয়ালা মেয়েকে কেউ বিয়ে করবে না, তাই যেই পাত্রই হোক না কেন বিয়ে পড়িয়ে দিলেই সম্মান বাঁচবে। কিন্তু জোহরা তা মানতে পারছে না। তার মেয়ে কি ফেলনা নাকি? তার উপরে ওই বকাটে হারুনের সাথেই বিয়ে। জোহরা আন্দাজ করেছে সন্ধ্যার এইসবের জন্য হারুনই দায়ী। যদি এমনটাই হয় তবে সে ওই ছেলেকে ছাড়বে না কিছুতেই। সন্ধ্যা বাইরে তাকিয়ে আছে। জোহরা আস্তে করে মেয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি মেয়ের কাঁধে হাত রাখলেন। সন্ধ্যা ফিরে তাকালো না। মা, কিছু তো হয়নি, তুই এভাবে ভেঙে পড়িস না মা। মায়ের কথায় সন্ধ্যা নিশ্চুপ রইল। তা দেখে জোহরার মনে আরো অপরাধ বোধ জেগে উঠল। সে মেয়ের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না। তার নিজের ভুলের জন্য মেয়ের জীবন নাশ হতে যাচ্ছিল। জোহরা এসে মেয়ের পাশে বসলেন। সন্ধ্যা মায়ের দিকে ফিরে তাকিয়ে চুপচাপ জড়িয়ে ধরল। জোহরা মেয়ের মাথায় হাত বুলালেন। কাল বাদে পরশু মেয়েটার বিয়ে, তাও বা সেই হারুনের সাথে। এটা কিছুতেই সে মেনে নিতে পারছে না।
তার ফুলের মতো মেয়ের সাথে এমন একটা ছেলের বিয়ে, কিন্তু আনিস মিয়া তার কথায় অনড়। চেয়ারম্যান সাহেব স্বয়ং এই বিয়েতে প্রস্তাব নিয়ে এসেছে, তাতে তিনি দ্বিরুক্তি করবেন না। তার উপরে এমন বদনামওয়ালা মেয়েকে বিয়ে করতে চাইছে, এটাই তো অনেক। গভীর রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকাগুলি মাঝে মাঝে দিক বেদিক ছুটে আধারের মাঝে হলদে জলকানি দিচ্ছে। সন্ধ্যা জানলা খুলে সেই অদ্ভুত সুন্দর পরিবেশটির দিকে তাকিয়ে আছে। বাইরে হালকা চাঁদের আলোতে সবই স্পষ্ট, কিন্তু কুয়াশার ভিড়ে ঝিঝি পোকাগুলোর হলদে ঝলকানি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। চারিদিকে ধোয়ার মতো ভুতুরে মনে হচ্ছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে শো শো করে তীব্র ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু সন্ধ্যার কোনো হেলদোলই নেই। দূরের ওই বাসঝাড়টা মাঝে মাঝে নড়ে উঠছে। অন্য সময় হলে সন্ধ্যা এক্ষুনি ভয় পেয়ে জানলা বন্ধ করে দিত, কিন্তু আজকে তার মাঝে কোনো ভয় ভীতি দেখা গেল না। সন্ধ্যা স্বাভাবিকভাবেই হারিকেনটা তার সামনে টেবিলে রাখলো, এরপর চিঠির বক্সটা খুলল। এতক্ষণ ধরে এই বক্সটা নিয়েই বসেছিল সে। বক্সটির দিকে তাকাতেই মুহিবের কথা মনে পড়ে গেল। বক্সটি মুহিবই দিয়েছিল তাকে। এই রূপ সুন্দর কারুকার্যের বক্সটা সন্ধ্যা আগে কোনোদিনও দেখেনি। মুহিব সেদিন এটা হাতে এগিয়ে দিতেই সন্ধ্যা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তার চাহনি দেখে মুহিব বলেছিল, আমি যেখানে থাকি সেখানে এগুলোর অনেক চলন আছে। বিনিময়ে সন্ধ্যা জিজ্ঞাসা দৃষ্টিতে মুহিবকে শুধালো, এটা কি? এটা দিয়ে আমি কি করব? তখন মুহিব হেসে জবাব দিয়েছিল, সবাই সবার স্মৃতিতে মুড়িয়ে প্রিয়জনের উপহার চিঠিগুলো এই বক্সে সযত্নে রেখে দেয়। তুমিও এভাবে রেখো। যখন আমরা বুড়ো হয়ে যাব আর আমি বিদায় নিব, তখন এই বক্সটাতে আমার স্মৃতি মোড়ানো ভালোবাসাগুলো নাতি নাতনিদের বলে চোখের অশ্রু ফেলবে, ঠিক আছে? সেদিন সন্ধ্যা রেগে মুহিবের কাছ থেকে সরে দাঁড়িয়েছিল। তার এইরূপ কাণ্ড দেখে মুহিব উচ্চস্বরে হেসে দিয়ে বলেছিল, এখনো তো বিদায় নিচ্ছি না, তোমার সাথে আরো বহু বছর একসাথে কাটানোর বাকি, তারপরই তো বিদায় নিব। মুহূর্তটা মনে পড়তেই সন্ধ্যার মনে হচ্ছে মুহিবের হাসিতে মুড়ানো সেই কথাটা কখন কানে বাজছে। সন্ধ্যা আপন মনেই আওড়ালো, আমারও তো ইচ্ছে আপনার সাথে বহু বছর কাটানোর। কথাটি নিজ মনে বলতেই সন্ধ্যার চোখ অশ্রুতে টলমল করে উঠল। এই সুন্দর মুহূর্তগুলো পাওয়ার আগেই কি হারিয়ে ফেলবে সে চিঠির বক্সটির দিকে তাকিয়ে পরম আদরে হাত বুলিয়ে দিল। সন্ধ্যার হাত বুলানো মনে হচ্ছে এটা কোনো বস্তু নয়, এটা একটা মানুষ, আর সেই মানুষটি আর কেউই নয়, একমাত্র মুহিব। এই 3 দিনে ডাকপিয়ন থেকে কোনো চিঠি দেয়নি। সন্ধ্যা ভেবেছিল মুহিব হয়তো চিঠি দিবে, কিন্তু না। সন্ধ্যার খারাপ লাগলো এই ভেবে যে মুহিব কি তাকে শহরে গিয়ে তাকে ভুলে গেল। এমন ভাবনা আসতেই পর মুহূর্তে সে নিজেকে নিজে বকলো, মুহিব কেন তাকে ভুলে যাবে? মুহিবের যে পরীক্ষা, হয়তো এই জন্যই চিন্তায় আর মনে পড়েনি। সে চিঠিগুলোর বক্স থেকে মুহিবের আগের দেওয়া চিঠিগুলো খুলে দেখতে লাগলো। এই চিঠিগুলো মুহিবের ঘ্রাণ পায় সন্ধ্যা। সে চিঠিগুলো বুকের মধ্যে রেখে চোখ বন্ধ করে ফেলল। মুহিব কি জানে তার জীবনে যে সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে? সন্ধ্যার চোখ গড়িয়ে অশ্রু পড়ল। সে যে মুহিবকে তার প্রাণের স্বপ্ন পুরুষ হিসেবে কল্পনায় মেতেছিল, অথচ তার জীবনের মোড় এমনভাবে ঘুরে যাবে তা তো সে জীবনেও কল্পনায় আনেনি। এই মুহূর্তে সে মুহিবকে খুব করে পাশে চাইছে। এতদিনে দমানো ইচ্ছেগুলো আর দমিয়ে রাখতে পারছে না সে। ইচ্ছে করছে ছুটে মুহিবের কাছে গিয়ে বলতে, আমি আর পারছি না, আমার আপনাকে দরকার ভীষণ করে। কিন্তু আফসোস, এখন আর মুহিব সেইভাবে তার পাশে নেই। চাইলেও ইচ্ছেগুলোকে পূর্ণতা পাবে না। জোর আর শব্দহীন পায়ে মেয়ের পিছনে এসে দাঁড়ালো। তার নিজেকে অপরাধ বোধে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো সে ঘুম না আসায় এপাশ ওপাশ করতে গিয়েও বেড়ার ফাঁকে পাশে মেয়েদের রুমের মিটমিটে আলো দেখে সে এসেছে। এত রাতে মেয়েকে এভাবে বসে থাকতে দেখে জোরার মনে আরো তীব্রভাবে অনুশোচনা ঘিরে ধরল। সে খোলা জানলার দিকে একবার তাকিয়ে মেয়ের দিকে তাকালো। তার দৃষ্টি পড়ল মেয়ের অশ্রুমিশ্রিত চেহারাটির দিকে। জোহরা মেয়ের কাঁধে হাত দিতে চাইলেও হাত গুটিয়ে নিল। থাক না সে একটু নিজের মতো করে। জোহরা ধীর পায়ে পিছু ফিরে চলে আসতে নিতেই সন্ধ্যা একই স্থান থেকে ডাক দিল, মা।
জোহরা ফিরে তাকালো। আজ 3 দিন পর সন্ধ্যা তাকে ডাকলো, তা কথা বলল। এই 3 দিন সন্ধ্যা কোনো কথা বলেনি, সম্পূর্ণ নিশ্চুপ ছিল। জোহরা এগিয়ে আসতেই মেয়ের হাতে চিঠির বক্স থেকে মেয়ের দিকে তাকালেন। সন্ধ্যা শান্ত স্বরে বলল, বসো। জোহরা মেয়ের দিকে তাকালেন। তার মেয়ের এমন শান্ত কণ্ঠস্বর তাকে পীড়া দিচ্ছে। আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে বাবা? জোহরা অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল। মা, ওই হারুনি আমাকে সর্বনাশ করতে চেয়েছিল। আমি যে করব না এই বিয়ে, খুব কি বোঝা হয়ে গিয়েছি। জোহরা থমকালো। সে মেয়ের দিকে তাকালেন। মেয়ের শান্ত অশ্রুতে টলমলে মুখখানি দেখে তার ভেতরে বুকটা ধরফর করে উঠল। কি বলছিস? হারুনি এসব? সন্ধ্যা কিছু বলল না, কিন্তু জোহরা বুঝে নিল। জোহরা মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। সন্ধ্যা মায়ের বুকে নিজেকে আরো গুটিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিল। জোহরা মেয়েকে 2 হাতে আগলে নিয়ে হ্যারিকেনের দিকে তাকিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা নিজেই মাকে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো। জোহরা মেয়ের দিকে তাকালেন। তুই ঘুমাবি না? হ্যাঁ। সন্ধ্যার এমন ছোট জবাব পেয়ে জোহরা উঠে দাঁড়ালো। পা বাড়াতে গিয়ে সে একবার পিছু ফিরে মেয়ের দিকে তাকালেন। এরপর চোখ মুছে রুম ত্যাগ করলেন। সন্ধ্যা একটা কাগজ এগিয়ে নিল। হ্যারিকেনের মৃদু আলোয় গুটি গুটি অক্ষরে লিখল, আপনার সন্ধ্যা ভালো নেই, আপনাকে দরকার, ভীষণ করে দরকার। ভালোবাসেন তো ফিরে এসে নিয়ে যান আমাকে। যদি এটা অকেজো আবদার, তবুও বলছি, আপনাকে খুব করে পাশে চাইছি। লেখা শেষ হতেই সেই কাগজটা সযত্নে খামিয়ে ঢুকিয়ে ফেলল। হ্যারিকেনের জ্বালানি ফুরিয়ে আসার আগ পর্যন্ত সন্ধ্যা একইভাবে খোলা জানালার ধারে বসে রইল। চোখের সামনেই আধার কাটিয়ে ভোর ফুটতে শুরু করেছে। ঠান্ডার জোরটা আরো বেড়ে গিয়েছে। সন্ধ্যার দরজা খুলে বিস্তীর্ণ উঠান পেরিয়ে সে বিলের ধারে গিয়ে দাঁড়ালো। শীতের শেষ এখন, কিন্তু শেষ দিকে যেন শীত আরো বেশি করে পড়েছে। সন্ধ্যা গায়ে ভালো মতো চাদর জড়িয়ে নিল। সে না চাইতেও তার পাশে একবার তাকালো। এই জায়গাটাতে মুহিব দাঁড়িয়ে থাকতো। আজ ভীষণ করে তার উষ্ণ পেতে ইচ্ছা করছে। সন্ধ্যা চোখ ফিরিয়ে অদূরে কুয়াশায় ঘেরা বিলগুলোর দিকে দৃষ্টি দিল। মুহিবকে মনে পড়ছে আজ ভীষণ করে। মুহিব কি তাকে এভাবে মনে করছে? কি জানি, আর কি সে এই সুন্দর মুহূর্তগুলো ফিরে পাবে? না, কিভাবেই এভাবে স্মৃতির আড়ালে ঢেকে পড়বে এইসব। সন্ধ্যা নাগাদ আনিস মিয়া ঘরে ফিরল, তবে খালি হাতে নয়, 2 হাত ভরে বাজার নিয়ে। তিনি বারান্দায় ঢুকতেই হাসি হাসি রবে হাঁক ছাড়লেন। কই রে সন্ধ্যা মা, এদিকে আয়। জোহরা চুলায় রান্না চড়াচ্ছেন। পাতিল তুলতে গিয়ে তিনি বসা অবস্থায় মাথা উঠিয়ে দেখলেন রান্নাঘরে বারান্দার সাথে হওয়াতেই এখান থেকে বারান্দার একদম সরাসরি দেখা যায়। শুধু মাঝখানে একটা খড় দিয়ে আলাদা করে দেওয়া আছে। আনিস মিয়া সেই সকালবেলা ঘর থেকে বেরিয়েছে, এর মধ্যেই আর বাসায় ফেরেনি। যদিও স্বামীর থাপ্পড়ে তার অভিমান কাজ করছে, কিন্তু এখন সেগুলোর সময় নেই। তার আগে জানতে হবে আনিস মিয়া এই রাতে উৎফুল্লতার সহিত বাজার করার কারণ কি, আর সন্ধ্যাকেই বা এত সুন্দর হাসি হাসি রবে ডাকার কারণটাই বা কি। উনি তো কোনো সময় এভাবে ডাকেন না। সন্ধ্যাকে তো ভুলেও নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ বিদ্যমান। চুলায় থাকা পাতিলটার সবজির ঘ্রাণ জানান দিচ্ছে এই মুহূর্তে সেটি নামানো দরকার। জোহরা পাতিলটা তাড়াতাড়ি নামিয়ে অন্য আরেকটা পাতিল চুলাতে বসিয়ে দিল। এরপর উঠে দাঁড়াতেই 2 হাত আঁচলে মুছে বারান্দার দিকে এগিয়ে গেল। আনিস মিয়ার এমন উৎফুল্ল ভরা ডাক শুনে সন্ধ্যার রুম ছেড়ে বেরিয়ে এলো। মাত্রই সে মায়ের কাছ থেকে উঠে রুমে গিয়েছিল। রান্না সে করতে চেয়েছিল, কিন্তু আজকে মা কেন জানি করতে দেয়নি। তাই তো জোর করে চালটা বেছে ধুয়ে দিতে এসেছে। মা ইদানিং কেন জানি তাকে চোখে হারাচ্ছে। সন্ধ্যাকে তার বাবা এমন করে কখনো ডেকেছে তা সে মনে করার চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। না, তার মনে পড়ছে না। সে জানে না তার বাবা এভাবে ডাকার কারণ কি। যেটাই হোক না কেন, স্বভাবতই সে খুশিই হলো। জোহরা ভরাট মুখে আনিস মিয়ার দিকে এগিয়ে এলো। সে এসেই তার কাছ থেকে বাজারের থলে দুটো এগিয়ে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই অসময়ে বাজার আনার কারণ? স্ত্রীর কথায় আনিস মিয়া খুশি খুশি রবে জবাব দিলেন, ঘরেওয়া ভাবি হইব, কয়েকজন আইয়া সন্ধ্যারে বিয়া পড়াইয়া নিয়া যাইব।
জোহরার পা থেমে গেল। সে থমকানো দৃষ্টিতে পিছু ফিরে স্বামীর পানে তাকালো। কি বলছে এইসব? বিয়ে তাহলে আটকায়নি? শেষমেশ তার মেয়ের এমন জীবন হতে চলল। আনিস মিয়া হাঁক ছেড়ে সন্ধ্যাকে আরেকবার ডাকলো। সন্ধ্যা এগিয়ে আসতেই মেয়েকে বললেন, তোর পছন্দের মাছ আনছি মা, আজ ভালা মন্দ খাবি। চেয়ারম্যান সাহেবই তো জোর করে এইসব বাজার কইরা দিল। সন্ধ্যা তার বাবা নামক মানুষটির দিকে তাকিয়ে রইল। হ্যারিকেনের মৃদু আলোতে বাবাকে আজ ভীষণ সুন্দর লাগছে। সন্ধ্যার অবচেতন মন ভাবল, এটা কি তার বাবার এমন ভালো ব্যবহারে, নাকি আসলেই তার বাবা সুন্দর? কিন্তু এই রূপ ব্যবহার করার মূলটা শুনতেই সন্ধ্যার মনে হলো, পৃথিবীতে তার বাবার মতো কুৎসিত হয়তো আর কারোর বাবা নেই। সন্ধ্যা দৌড়ে রুমে চলে গেল। জোহরা দৌড়ে গিয়ে এসে তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি বলছো এসব? ঘরোয়াভাবে হবে মানে? সন্ধ্যারে নিয়ে যাবে? এসব কি বলছো? আনিস মিয়া ফিরে তাকালেন। হাই তো চেয়ারম্যান সাহেব তারা দিল বইলা, কালকে আসরের বাদে আংটি পরাইয়া ওরা নিতে আসবো। জোহরা দাঁড়িয়ে রইল। এসব কি বলছে আনিস মিয়া? চেয়ারম্যান তাহলে তার কথা শুনে আরো বেশি দিয়েছে? জোহরার আনিস মিয়াকে আর কিছু বলার প্রয়োজন বোধ মনে করল না। সে বুঝে গিয়েছে আনিস মিয়াকে আর কিছু বলে লাভ হবে না। আনিস মিয়া স্ত্রীর জবাবের আশা না করে আবারও পা বাড়াতে বাড়াতে বলে উঠল, যাই ইমাম সাহেব আর কয়েকজন বইলা আসি, যাতে আসরের পরে আর কোনো বিয়ে না দেয়। হাজার হোক চেয়ারম্যানের ভাইপো কে মাইয়া দিছি বইলা কথা। জোহরা ঠায় দাঁড়িয়ে রইল। আনিস মিয়া চোখের দৃষ্টি থেকে আড়াল হতেই জোহরা ঘরে ঢুকে সন্ধ্যার রুমের দিকে পা বাড়ালো। কুসুম ঘরের এক কোণে বসে বসে পড়ছে। মাকে এভাবে হম্বিতম্বি করে আপার রুমের দিকে যেতে দেখে সে ভাবনায় পড়ে গেল। প্রথমে আপা, এখন আবার মা। সে পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা হলেও বুঝছে যে তাদের সংসার সেই সুখের সংসার আর নেই। আপা বদলে যাচ্ছে। আগের মতো আর তাকে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দেয় না, এইরকম খিটখিটে মেজাজের হয়ে গেছে। তাই তো সে এখন সবসময় ভালো মেয়ে হয়ে থাকে। মা বা আপা কাউকে আগের মতো আর বিরক্ত করে না। মাগরিব হতেই পড়তে বসে যায়। কুসুম নিজের পড়ার দিকে ধ্যান দিল। জোহরা সন্ধ্যার রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার খট করে আওয়াজ পেতেই সন্ধ্যা মায়ের দিকে ফিরে তাকালো। জোহরা প্রথমে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে উঁচু আওয়াজ শুধালো, হ্যাঁ রে, ঘর আধার করে আছিস কেন? হারিকেন জ্বালাবি তো? বলেই তিনি হ্যারিকেন চালিয়ে দিল। এরপর জানলা বন্ধ করে খাটে বসা মেয়ের দিকে এগিয়ে এলেন। আমি এই বিয়ে করব না মা। জোহরা মেয়ের দিকে তাকালেন। মেয়ের এমন গম্ভীর কণ্ঠস্বর শুনে তার খারাপ লাগলো। সে সন্ধ্যার দুগাল ধরে জড়িয়ে ধরে মেয়েকে ভরসা দিলেন। সন্ধ্যা মায়ের কোমর চেপে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে। জোহরা নিজেও চায় না তার মেয়ের মতের বিরুদ্ধে কিছু করতে। তার উপরে এমন একটা ছেলেকে তো ভুলেও না। সে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে আচমকা বলে উঠল, আমি তোকে যা করতে বলবো করবি তো? ভয় পাবি না তো? মায়ের এমন কথায় সন্ধ্যা মাথা তুলে তাকালো। মেয়ের প্রশ্নবোধক চাউনি দেখে জোহরা হেসে আশ্বস্ত করলো, ভয় নেই, তোর ভালোর জন্যই করব, আর তুই যেটা পারবি সেটাই করতে দিব। সন্ধ্যা ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি করতে হবে মা? জোহরা মেয়ের অশ্রুসিক্ত চোখের দিকে তাকালেন। তার নরম হলে চলবে না। তিনি নিজেকে যথাসম্ভবত শক্ত করে বলে উঠলেন, তুই পালিয়ে যাবি। সন্ধ্যা বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকালো। কি বলছো মা এসব? জোহরা দুহাত দিয়ে মেয়ের মাথার উপরে পরম আদরে হাত বুলিয়ে বলে উঠলেন, আর কোনো কথা বা প্রশ্ন নয়, যা বলছি তাই করবি। তোর জীবন আমার মতো হতে দিব না, আর ওই বদমাইশ ছেলের কাছে তোরকে জীবনেও সঁপে দিব না। সন্ধ্যা প্রশ্নবোধক চাহনিতে তাকালো। তোমার মতো মানে? জোহরা কথা ঘুরানোর চেষ্টা করে বলে উঠল, আর প্রশ্ন নয়, আমি যা বলছি তাই করবি। এছাড়া আর কোনো উপায় নেই। এখানে থেকে তোর জীবন আমি ধ্বংস হতে দিব না, অন্তত আমি বেঁচে থাকতে না। সন্ধ্যা কান্না করে দিল। এমন বলো না মা, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। নিজেকে শক্ত কর, থাকতে তোকে হবেই। এরপর একটু থেমে আবারও বলে উঠল, তোকে
ঢাকায় এক আত্মীয়ের ঠিকানা দিব। আজ রাতের বাস ধরে সোজা ওখানে চলে যাবি। আমি চিঠি লিখে দিব। যতদিন না আমি চিঠি দিব ততদিন আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না মা। আমি জানি আমার মেয়ে পারবেই। বলেই আদুরেভাবে গালে দু হাত রেখে মেয়ের কপালে চুমু দিলেন। সন্ধ্যা অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। তার মা কি বলছে সেটা কি আদৌ ওনার বোধগম্য হচ্ছে? সেটা তো কোনোদিনই এই গ্রামের বাইরে পা রাখেনি। সেখানে এমন একটা সিদ্ধান্ত। সন্ধ্যা পেরিয়ে ধরণীর বুকে রাত ঘনিয়ে আসলো। 3 দিকে বিলের শুরুতেই দোচালা বাড়িটাতে চিন্তার শেষ নেই। বাড়ির কর্তা হাসি হাসি রবে উৎফুল্ল। কিভাবে মান সম্মানের সহিত মেয়েকে পার করিয়ে দিবেন সেই চিন্তা। আর বাকি 3 জন, একজন ছোট, না বুঝলেও সেও কিছুটা হলেও বুঝতে পারছে। তার উৎকণ্ঠা তার আপা যেন সুখী হয়, আবারও আগের মতো চঞ্চল হয়ে যায়। আর দুজনের চোখের খুশির রেশটুকু নেই। কখন রাত নামবে আর মেয়েটাকে সাহি সালামত পার করিয়ে দিতে পারবে, এত বড় সিদ্ধান্ত তার একারই নিতে হলো। আর সন্ধ্যা সব চিন্তার চেয়ে বড় চিন্তাকে সেই আছে। তার চিন্তা সে কি আদৌ পারবে। রাত 9টা। গ্রামের রাত 9টা মানে গভীর রাত। প্রতিটা ঘরে ঘরে সবাই খেয়ে শুয়ে পড়ার উপক্রম। আস্তে আস্তে সম্পূর্ণ গ্রাম নীরব, নির্জীবতায় ঢেকে গিয়েছে। কিন্তু ঘুম বা স্বস্তি কোনোটাই নেই একটি ঘরে। গ্রামের একদম শুরুর দোচালা ঘরটাতে হ্যারিকেনের হলদে আলো দেখা যাচ্ছে। মৃদু আলো জানান দিচ্ছে হ্যারিকেনটা হয়তো ক্লান্ত। এই ঘরের মানুষগুলোরই মতোই। সন্ধ্যা শেষবারের মতো চিঠির কারুকার্যের বক্সটার উপরে হাত বুলিয়ে দিল। এরপর কালি নিয়ে আরেকটি চিঠি লিখতে বসলো। এই চিঠিতে লিখেছে কাল তার বিয়ে। সন্ধ্যা ফিরতি চিঠির আশা করল না। যেদিন অঘটনটা ঘটেছিল সেই দিনই রাতেই সে মুহিবের জন্য চিঠি দিয়েছিল। পরদিন সকালে কুসুমকে দিয়ে ডাকপিয়নের কাছে পৌঁছে দিয়েছিল। সন্ধ্যার দ্বিতীয় চিঠিটা পুরো ঘটনাটা বর্ণনা করেছিল। একটা আশায় ছিল যে মুহিব হয়তো আসতে না পারুক, একটা ফিরতি চিঠি হলেও দিবে। একটা না একটা পথ সে বের করবেই। কিন্তু না, মুহিবের কাছ থেকে কোনোরূপ চিঠি আর আসেনি। সন্ধ্যা প্রথমে ভেবেছিল চিঠি হয়তো পৌঁছায়নি, কিন্তু ডাকপিয়ন আশ্বস্ত করেছেন চিঠি মুহিবের লেখা ঠিকানাতে ঠিক মতোই পৌঁছে গিয়েছিল। হয়তো মুহিব কোনো কারণে চিঠিগুলো দেখেনি। সন্ধ্যা জানে চিঠিগুলো পড়লে মুহিব নিশ্চয়ই কোনো পথ বের করে দিত। তাহলে কি এই কঠিন পথটা তার দুজন একসাথে পার করতে পারবে না? কিন্তু এইসবের কিছুই হলো না। সন্ধ্যা চিঠিটা লিখে ক্লান্ত পরিশ্রান্ত ভাবে হাতে কালি নিয়ে চিঠিটার উপরে 2 হাত দিয়ে বসলো। সে চোখ বন্ধ করে নিল। কত না সুন্দরভাবে সব চলছিল, অথচ আজ সব ভিন্ন দিকে ঘুরে গিয়েছে। হয়তো সবকিছু শেষ হতে চলেছে খুব তাড়াতাড়ি। কি হতো যদি তাদের মিলনটা সুন্দরভাবেই হতো? মুহিব পরীক্ষা শেষে ফিরে আসতো। এরপর পরিবার পরিজন নিয়ে সন্ধ্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতো। খুব হাসি খুশিতে তাদের সেই সুখটা ধরা দিত। কিন্তু এখন আর এটা কোনোটারই হবার নয়। সন্ধ্যা কল্পনায় আনার চেষ্টা করলো। তাদের কল্পনার সেই সুন্দর পথ চলা কি শেষ? কি হতো যদি না তাদের পথ চলাটা ভাবনার মতোই সুন্দর হতো? খুব বেশি কি চাওয়া ছিল এটা? সন্ধ্যা তার ছোট্ট মস্তিষ্ক দিয়ে হাতড়ে খোঁজার চেষ্টা করলো। না তো, খুব তো বেশি কিছু চাওয়া ছিল না। তবু নিয়তি কেন এত নিষ্ঠুর হলো? এই পর্যন্ত মুহিবকে 3টি চিঠি দেওয়া হয়েছে, কিন্তু একটিরও জবাব নেই। 3টি চিঠিতে সে তার অবস্থান জানিয়ে দিয়েছে। একটিতে তার অঘটন, আরেকটিতে কাল তার বিয়ে, আর একটাতে সে চলে যাচ্ছে। এটাই হয়তো শেষ চিঠি। আর কোনো চিঠি সন্ধ্যার তরফ থেকে যাবে না। না, কোনো অভিমানের জন্য নয়। আজ যদি সে এখান থেকে চলে গিয়ে বেঁচে থাকতে পারে তবেই সে যোগাযোগ করবে। এই গ্রামের স্টেশনে রাত 11টায় ঢাকাগামী বাস যায়। আজ কিছুক্ষণ পরেই সন্ধ্যা রওনা দিবে। সে জানে না সে কিভাবে থাকবে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা ফিরে তাকালো। তার অবচেতন মন জানান দিচ্ছে কেউ একজন তার পেছনে এসে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। আর সেই একজনটা হয়েছে তার একমাত্র তার মা। তার পুরো পৃথিবী,
তার প্রিয় একটা অংশ। এই মানুষটিকে ছাড়া সে থাকবে কিভাবে তা তার জানা নেই, কিন্তু থাকতে তো তাকে হবেই। অন্তত এই মনের বিরুদ্ধে গিয়ে অন্য একজন খারাপ মানুষের সাথে তার জীবনটা সে জড়াবে না। জোহরা এগিয়ে এসে আচমকা মেয়েকে জড়িয়ে ধরে ডোকরে উঠলেন। সন্ধ্যা বসা অবস্থায় মায়ের কোমর চেপে জড়িয়ে ধরে চোখ বুজে নিল। সে জানে না আর মায়ের এই ঘ্রাণ নিতে পারবে কিনা। ডোকরানোর শব্দ শুনে সে মাথা তুলে মায়ের দিকে তাকালো। না, তার মা তো কান্না করছে না। তবে কি এটা তার অবচেতন মনের ধারণা? কিন্তু সে জানে তার এই ধারণা সঠিক। তার মা কান্না করছে। মেয়ের সামনে কান্না না করায় বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাতে তিনি সফল হলেও সন্ধ্যা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। জোহরা মেয়ের দুগালে পরম আদরে হাত রেখে মেয়ের অশ্রু মুছে দিলেন। এরপর ফিসফিস কণ্ঠে শুধালেন, একদম কান্না নয়, তুই ঢাকায় গিয়ে খুব ভালোভাবে বাঁচবি মা। তোর মামা তোকে ফিরিয়ে দিতে পারবে না। মামা তোকে খুব ভালোবাসবে, পড়াশোনা করাবেন, আগলে থাকবি ওখানে। বাবার আদর কিছুটা হলেও উপলব্ধি করতে পারবি। মানুষের মতন মানুষ হমা। সন্ধ্যা জোহরাকে জড়িয়ে নিল। জোহরা মেয়েকে আরো চেপে জড়িয়ে নিলেন। যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই মেয়েটা তার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সে তো চায় না এই মেয়েটা তার কাছ থেকে দূরে সরুক, কিন্তু উপায় যে আর নেই। তার মেয়ের জীবন বাঁচাতে হলে তাকে এই যে ত্যাগ করতেই হবে। তার মা মেয়ে দুজনকেই। মুহিব সামনে বই নিয়ে বসে আছে। পরপর 2টা পরীক্ষা দিয়ে সে খুবই ক্লান্ত। কালকের পরীক্ষাটাও অনেক কঠিন। সে দীর্ঘক্ষণ যাবৎ মনের সাথে যুদ্ধ করে মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর করতে সক্ষম হয়েছে। অথচ এর আগে এমন পরিস্থিতি তার হয়নি। আজ 3 দিন যাবৎ সে শ্বাস ফেলার সময় পায়নি। আর কালকে এমন একটা পরীক্ষা, আর সে কোনো মতে বইয়ে মন দিতে পারছে না। বারবার চোখের সামনে শুধু সন্ধ্যার চেহারাটা ভেসে উঠেছে। মুহিব ভাবনা থেকে সন্ধ্যাকে সরিয়ে বইয়ের মনে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার সে ব্যর্থ। মুহিব মাথা চেপে বইয়ের উপরে বসে রইল। এরপর সামনের খোলা জানালার বাইরে দৃষ্টি দিয়ে আপন মনেই আওড়ালো, তুমি আমার সাথে সাথে আমার মস্তিষ্কটাকেও হাত করে ফেললে। বলেই মুচকি হাসলো। সে বইয়ে আবারও মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু একইভাবে আবারও ব্যর্থ হলো। মাথা থেকে কিছুতেই সন্ধ্যার কথা সরছেই না। আজ এমন কেন মনে হচ্ছে? সন্ধ্যা ভালো আছে তো? এই কথাটা নিজের মনে আওড়াতেই সন্ধ্যার জন্য তার খারাপ লেগে উঠল। সন্ধ্যাকে সে কথা দিয়েছিল চিঠি দেবে, কিন্তু পরীক্ষার চাপে আর দেওয়া হয়ে ওঠেনি। অথচ সে আসার সময় বলেছিল প্রতিদিন চিঠি দিবে। জানে না মেয়েটা কেমন অভিমান করে আছে। এটা ভাবতেই সন্ধ্যার অভিমানী চেহারাটা মুহিবের কল্পনায় হানা দিল। মুহিবের অনুশোচনা হলো, মেয়েটাকে যে সে বড্ড ভালোবাসে। কালই একটা চিঠি দিয়ে মন ভালো করে দিবে। মুহিব ঠিক করলো, কাল সে পোস্ট অফিসে গিয়ে সন্ধ্যা আর পরিবারের জন্য চিঠি পাঠাবে, আর চিঠি জমে থাকলেও তাও নিয়ে আসবে। কে জানে বাবা কতগুলো চিঠি দিল। মুহিব সামনের বই সরিয়ে চিঠি লিখতে বসলো। মুহিব জানে সন্ধ্যা এত সব অভিমানের মাঝে তার একটি মাত্র চিঠিতেই অভিমান ভুলে যাবে। আজগর শেখ খেয়ে উঠতেই আসমা বেগম জিজ্ঞাসা দৃষ্টিতে বলে উঠলেন, বিয়ে কি কাল? আজগর শেখ জবাব দিলেন না। আসমা বেগম কিছু মনেও করল না। তার স্বামীকে বিয়ের পর থেকেই এই রকম দেখে আসছে। স্বামীর নীরবতাকে সে ধরে নিল তার কথাই ঠিক। আসমা বেগম আবার শুধালেন, মহিবকে একবার বলা উচিত ছিল না? আজগর শেখ চেয়ার ছেড়ে রুমের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল, পরীক্ষার মাঝে মুহিবকে বিরক্ত করা লাগবে না। একবার পরীক্ষা দিয়ে আসুক, আর এটা তো ধুমধাম করে হচ্ছে না। ঘড়ির কাঁটা নড়ে উঠতেই জোহরা আধ পুরনো ঝুলন্ত ঘড়িটার দিকে দৃষ্টি দিল। 10টা বাজতে চলল। বাস ছাড়তে আরো 1 ঘন্টা বাকি, কিন্তু সে কোনো রকম রিস্ক নিতে চায় না। সে মেয়েকে আগে ভাগে বাসে বসিয়ে ঘরে ঢুকতে পারলেই শান্তি। জোহরা তড়িঘড়ি মেয়েকে ছেড়ে আনিস মিয়ার ঘরের দিকে উকি মেরে আসলেন। না, স্বামী তার ঘুমাচ্ছে। কুসুমও গভীর ঘুমে। সন্ধ্যা বোনের দিকে এগিয়ে গেল। এই বোনটাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। বোনটাকে ছেড়ে সে কিভাবে থাকবে? এত সব ছেড়ে আদৌ পারবে তো? কুসুম তো চলতে ফিরতে আপাকে খুঁজে। আপাকে ছাড়া নিজেকে অভ্যাস করতে পারবে তো মেয়েটা? সন্ধ্যা বোনের গালে হাত বুলিয়ে দিল। শেষ কয়েকদিন ধরে মেয়েটা একদম ভালো হয়ে গিয়েছে।
যেন সে সব বুঝে গিয়েছে, আপাকেও আপার মতো থাকতে দিয়েছে। সন্ধ্যা কুসুমের কপালে চরম আবেশে চুমু দিয়ে অশ্রুমাখা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, তুই ভালো থাকিস বোন। জোহরা চাদরে মুখ ঢেকে মেয়েকে বোনের কাছ থেকে টেনে তুললেন। তিনি বারবার স্বামীর রুমের দিকে উকি ঝুঁকি মেরে সন্ধ্যাকে তাড়া দিলেন। ফিসফিস কণ্ঠে শুধালেন, আয় তাড়াতাড়ি, বাদ ছেড়ে যাবে। সন্ধ্যা বোনকে জড়িয়ে ধরে মায়ের দিকে তাকালো। এরপর অনুরোধের সুরে অনুনয় করে বলে উঠল, মা, আমি এই মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবো? ও তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। জোহরা মেয়ের দিকে তাকালেন। তিনি জানেন মেয়ের বৃথা মায়ার কথা বলছে, যেটা হবার নয়। সন্ধ্যা আরেকবার বোনের দিকে ফিরে তাকালো। ফিরে তাকাতেই দেখলো ঘুমন্ত কুসুম জেগে উঠেছে। সে চোখ মেলে আপার দিকে তাকিয়ে রইল। আপার চুমু অনুভব করেই সে জেগে উঠেছে, কিন্তু সে জেগে আপাকে কোনো প্রশ্ন করলো না। চুপচাপ আপাকে জড়িয়ে ধরে ভরসা দিল। তা দেখে সন্ধ্যা কান্নার মাঝে হেসে মায়ের দিকে তাকালো। দেখেছো মা, আমাদের কুসুম কি বুঝতার হয়ে যাচ্ছে। সন্ধ্যা শেষবারে বোনকে আগলে কপালে চুমু এঁকে দিল। এরপর একটা চিঠি বোনের হাতে গুজে দিল। কুসুমও বুঝে নিয়েছে যে ডাকপিয়ন এলে চিঠিটা ওনার হাতে দিতে হবে। এরপর মা মেয়ে দুজনেই বেরিয়ে গেল। কুসুম যতদূর মা বোনের অস্তিত্ব দেখা যায় ততদূর তাকিয়ে রইল। অন্ধকার তেমন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সে আন্দাজ তাকিয়ে রইল। এরপর চোখ মুখ ফিরতে গিয়ে চমকে গেল। আনিস মিয়া দাঁড়িয়ে আছে। আনিস মিয়া খোলা জানলার দিকে দৃষ্টি দিল। সে একবার খোলা দরজার দিকে তাকালো, আর একবার কুসুমের দিকে। তিনি অভিজ্ঞের মতো করে মৃদু আলো ঘরের চারিদিকে দৃষ্টি ঘোরালো। না, সম্পূর্ণ ঘর নীরব। তাহলে কি তার ধারণাটাই সঠিক? এই জন্যই কি জোহরা এই কয়দিন একদম চুপ ছিল? আনিস মিয়ার ঘুম ভেঙে যাওয়াতে প্রথমে রাগ হলেও এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। আনিস মিয়া খোলা দরজার সামনে থেকে কুসুমকে সরতে ইশারা করলো, কিন্তু কুসুম যেন ভয়ে নড়াচড়া করতে ভুলে গিয়েছে। আনিস মিয়া দ্বিতীয়বার জোরে ধমক দিয়ে সরতে বলতেই কুসুম ভয়ে কাচুমাচু ভঙ্গিতে দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। আজকের মতো বাবাকে তার আর ভয়ঙ্কর কোনো সময় লাগেনি, অথচ বাবা এখনো কিছুই বলেনি। তবুও তার কেন জানি ভয় ভয় লাগছে। আনিস মিয়া কুসুমের পাশ কেটে বারান্দায় গেল। না, কেউ নেই। তাইলে কি তার ধারণাই সঠিক? সে হুড়মুড়িয়ে আধারের মাঝে দ্রুত গতিতে পা বাড়ালো। বাবার এমন তাড়াহুড়ো করে হাঁটা দেখে কুসুমও বেরিয়ে এলো। তার চোখের সামনেই বাবা কয়েক সেকেন্ডের মাঝে পথের দিকে মিলিয়ে গেলেন। কুসুমের আধারের মাঝে চারিদিকে তাকালো। অন্য সময় আপা সাথে থাকলেও ভয় লাগে, অথচ আজ সে সম্পূর্ণ একা হয়েও ভয় লাগছে না। তার একটাই ভয়, বাবা যেন আপাকে ধরতে না পারে, বাস যেন ছেড়ে দেয়। সে তড়িঘড়ি ঘরে ঢুকে দেওয়ালে থাকা আধ পুরনো ঘড়িটার দিকে দৃষ্টি দিল। মাত্র 10:30। বাস ছাড়তে এখনো আধা ঘন্টা বাকি। তবে কি আপাকে ধরে ফেলবে? কুসুমের ভয়ে হাত পা জমে গেল। সে মনে প্রাণে দোয়া করতে লাগলো। জোহরা বাসের সিটে মেয়েকে বসিয়ে আশ্বস্ত করলো। সে সন্ধ্যাকে বসিয়ে নেমে যেতে নিলেই সন্ধ্যা জোহরার হাত ধরে ফেলল। তা দেখে জোহরা মায়ের পাশের সিটে বসে ভরসা দিলেন, কিন্তু বেশিক্ষণ পারল না। পাশের সিটের মহিলাটা তাড়া দিল জোহরাকে সিট ছাড়তে। আর কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিবে। জোহরা বাস থেকে নেমেই বাইরে সন্ধ্যার সিটের পাশে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যা জানালার বাইরে থাকা বোরকা পরিহিত আগাগোড়া মুখ ঢাকা মায়ের হাত ধরল। আর একটু পরেই চিরচেনা এই জায়গাটা ছেড়ে যাবে। সে কি আদৌ পারবে? সন্ধ্যার ভয়ে ভয়ে অনুভূত হতেই সে জানলার বাইরে থাকা মায়ের হাত আরো জোরে চেপে ধরল। মা মেয়ের মুখে কোনো কথাই নেই, কিন্তু মনে মনে অনেক কথাই হয়ে যাচ্ছে। জোহরাও ভয় পাচ্ছে, কিন্তু মেয়েকে দেখাচ্ছে না। বাস ছাড়বে ঠিক সময়ই পেছন থেকে কয়েকজন মানুষের শোরগোল শোনা গেল। জোহরা পেছনে ফিরে তাকাতেই চমকে গেল। আনিস মিয়া হারুনকে নিয়ে দাঁড়িয়ে আছে। হারুন সন্ধ্যার দিকে তাকিয়ে হাসি দিল, যে হাসিটা দিয়ে সে অনেক কিছু বুঝিয়ে ফেলেছে। তা দেখেই সন্ধ্যা ভয়ে মায়ের হাত চেপে ধরল। তার কি তবে আর যাওয়া হলো না? সকাল নেমে এলো। সন্ধ্যা মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে। রাত থেকে সকাল ফুটে গেল, অথচ তার চোখে ঘুম আর ধরা দেয়নি। ঘুম আসবেই বা কিভাবে? এই তো আসরের পরেই তার কাবিন হয়ে যাবে। চোখের পলকে বাকি সময়টুকু কেটে যাবে। সন্ধ্যা কি চোখ মুছে নিল।
সন্ধ্যা চোখ মুছে নিল, চোখের পানি যেন বাদ মানছে না। মা বোন কাউকে রাতের পর থেকে আর দেখেনি, দেখবেই বা কি করে? সে যে রুমবন্দি, সে জানে তাদেরকে বাবাই আটকে রেখেছে। সন্ধ্যা তার কপাল মেনে নিল, যা হওয়ার হবে। কপালের লিখন তো খণ্ডানো যায় না। সন্ধ্যা নিজেকে মানাতে চেষ্টা করলো, হয়তো হারুনের সাথেই তার জীবন লেখা আছে। এখন আর কিছু তো হাতে নেই, জীবনটা না হয় অপছন্দের মানুষের সাথেই কাটিয়ে দিবে। হয়তো এটাই তার কপালে লেখা ছিল। নিজেকে হাজারো মানানোর চেষ্টা করলেও তার ভয় ভয় অনুভূতি হচ্ছে। বারবার মুহিবের চেহারা ভেসে উঠেছে। আচ্ছা, মুহিব কি চিঠিগুলো দেখবে না? তার আর মুহিবের সুন্দর মুহূর্তগুলো তবে কি কল্পনায় রয়ে গেল? মুহিবের কথা মনে পড়তেই তার চোখ গড়িয়ে জল নেমে এলো। এত সব সুন্দর মুহূর্ত কি ভুলেও আদৌ কি সে হারুনের সাথে নিজেকে আবদ্ধ করতে পারবে? সন্ধ্যা নিজেকে শক্ত করলো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। পারতে তো তাকে হবেই। মা বোনের দিকে তাকিয়ে হলেও এইসব মেনে নিতে হবে। সন্ধ্যা রুমের বন্ধ দরজার দিকে অশ্রুমাখা চোখে তাকালো। সেই রাত থেকে সে রুম বন্দি, এখনো কেউ দরজা খুলল না। সন্ধ্যা চোখ মুখ মুছে নিল। জানলার টকটক আওয়াজ হতেই এক মুহূর্তেই সে খুশি হয়ে গেল। তার মনে হলো মুহিব বোধহয় এসে পড়েছে। তাহলে সে কি চিঠিগুলো পড়েছে? সব কি তবে ঠিক হয়ে যাবে? দ্বিতীয়বার আওয়াজ পেতেই সন্ধ্যা উৎফুল্ল হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, জানলার ধারে এগিয়ে গেল। খুশি খুশি রবে সে জানলা খুলতেই চমকে গেল। হারুন বিশ্রীভাবে হেসে তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার ভাবতেও ঘৃণা লাগছে যে এই মানুষটার সাথেই তার বাকিটা জীবন কাটাতে হবে। সন্ধ্যা জানলা বন্ধ করে দিতে গেলেও হারুন খপ করে গ্রিলের ভেতর দিয়ে জানলার কবজা ধরে ফেলল। সে সরে যেতে নিলেই হারুন শিকল ভেদ করে তার হাত ধরে ফেলল। হারুন শক্ত করে সন্ধ্যার হাত চেপে ধরে আছে। সন্ধ্যার ব্যথায় চোখ ভরে উঠল। এই দক্ষিণ দিকটাতেই কেউ আসে না, তাই হারুনের এই অসভ্যতামি করার চোখে পড়বে না। সন্ধ্যা তাচ্ছিল্য হাসল, চোখ পড়লেও বাকি, তার বিয়ে তো কিছুক্ষণ বাদেই হবে। হারুন সন্ধ্যার হাত আরো মুচড়ে ধরতেই সন্ধ্যার চোখ গড়িয়ে পানি নেমে এলো। সে বুঝতে পারল হারুন এটা ইচ্ছা করেই করছে। ব্যথায় সন্ধ্যার হাত ছাড়ার চেষ্টা করলো, তাতে হারুনের কোনো মাথা ব্যথা নেই। সে আবারও গা জ্বালানো হাসির সহিত বলে উঠল, খুব বার বেড়ে গেছে তোর না? আমারে থাপ্পড় মারছিলি না? এ হারুনকে মারছিলি? এ হাতটা দিয়া না আজকে রাতেই তোরে সব মিটাই দিমু। বলে আবারও বলে উঠল, তোরে মুই বিয়া করছি শুধু তোরে শিক্ষা দেওয়ার লেগে, আর কিছুই না। তোরে ভোগ কইরা সাইরা দিমু। তোর এই অহংকার মুই মাটিতে পিসা ময়দা সারমু। সন্ধ্যা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে অনুনয় সুরে বলে উঠল, আমাকে ছেড়ে দিন দয়া করে, ব্যথা পাচ্ছি। সন্ধ্যার কথা শুনে হারুন যেন মজা পেল। সে হেসে হাত আরো জোরে চেপে ধরে ক্ষোভের সহিত শাসালো, সাইরা তো দিমুই তোরে, এই হাতটা আগে শেষ করে দিমু। থাপ্পড় দেওয়া সোটটা লয়ে লই হারুনরে আঘাত করছিলি না? আর মাত্র কিছুক্ষণ সময়, তারপর তো তোর আমার কাছেই যাইতে হইব। তোর লগে বহুত হিসাব নিকাশ বাকি আছে, এইগুলো আগে কষাইলে তারপর তোরে ছাইরা সুইরা মারমু আমার জীবন থেকে। বলেই হারুন বিশ্রীভাবে হেসে চলে গেল। আর সন্ধ্যা লাল হয়ে যাওয়া হাতটা ধরে রইল, ওখানেই বসে গেল। এই কার সাথে তার জীবন আবদ্ধ করবে? হারুনের কর্মকাণ্ডে বুঝিয়ে দিয়েছে সে ভালোবেসে কিছুই করছে না, সে শুধুমাত্র ক্ষোভের বশে সব করছে। ক্ষমা করে দিও আমায় মা, তোমার যোগ্য মেয়ে হতে পারলাম না। আমার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। পড়াশোনা করে তোমার মন মতো তোমার অপূরণগুলো পূরণ করতে পারলাম না। কুসুমি না হয় আমার অপূর্ণতাগুলো পূরণ করে দিবে। জানি তুমি কষ্ট পাবে আমাকে হারিয়ে। বিশ্বাস করো, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে।